আসসালামু আলাইকুম সবাই। আশা করি ভালো আছেন। জাস্ট এটা আমার স্পিকার। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, গ্রেট গ্রেট। জি স্যার, শোনা যাচ্ছে। সরি আমি, ঠিক আছে, ঠিক আছে, আসবে। সো আমার মনে হয় 71, লেটস গেট স্টার্টেড। লেট মি পুল আউট দ্য স্লাইডস, জাস্ট গিভ মি আ সেকেন্ড। আপনাদের সাথে বোধহয় আগে একদিন ক্লাস হয়েছে না আপনাদের শুরুতে? তারপরে একটা গ্যাপ পড়ে গেছে, তাই না? একটা ক্লাস হয়েছে না আমার সাথে এর আগে? জি স্যার, একটা ক্লাস হয়েছে। স্যার রাইট। একটা ক্লাস হয়েছে। ঠিক আছে, ওখানে আমরা ইফ আই রিমেম্বার কারেক্টলি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম নিয়ে আলোচনা করছিলাম। Just let me pull out the slides. কোন পর্যন্ত শেষ করেছিলাম ওটা একটু এখন আমরা দেখবো, হ্যাঁ? ওটা দেখে আপনারা একটু আমাকে রিমাইন্ড করে দিতে পারলে আমরা ওই জায়গা থেকে ওই ইংলিশ, সরি মাঝখানে আমিও ক্লাস নিতে পারি নাই, পরে বেশ চেষ্টা হবে। তারপর এখন আবার রেগুলার ক্লাস নেবে। আচ্ছা, আমরা আহ, তখন আমরা আলোচনা করেছিলাম যে আমরা সিলেবাসের মধ্যে লার্নিং অবজেক্টিভ 2টা দিয়ে শুরু করব। হ্যাঁ, লার্নিং অবজেক্টিভ 1টা আরেকজন co-teacher উনি শুরু করবেন। সো লার্নিং অবজেক্টিভ 2 দিয়ে শুরু করার কথা ছিল আমাদের, এবং আমরা করেছিলাম ফিউ রিমেম্বার যে আমরা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের বিগ ডেটা এই ধরনের টেকনোলজিগুলো নিয়ে কিছু ডিসকাশন করেছিলাম, তাই না? ডেটা অ্যানালিটিক্স এবং আমরা এমআইএস এবং ডিএসএস, ডিসিশন সাপোর্ট সিস্টেম, এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, প্রোগ্রাম এবং নন প্রোগ্রাম ডিসিশন মেকিং, সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম, রাইট? এবং সেই জায়গায় আমরা কি ধরনের টেকনোলজি ডিএসএস ইউজ করা হচ্ছে ইদানিং সেই টেকনোলজিগুলো ইউজ করেছিলাম। যেখানে হচ্ছে গিয়ে কোলাবোরেশন, আচ্ছা এটা হচ্ছে কোলাবোরেটিভ ডিসিশন মেকিং এন্ড চ্যালেঞ্জ। একটু আমাকে বলবেন যে এটা কভার করা হয়েছে কি হয়নি আর কি, হ্যাঁ? আমরা, আমি জাস্ট একটা জিনিস দেখি। আমরা এই যে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এবং ডিসিশন সাপোর্ট সিস্টেমের এই দুইটার পার্থক্য কি আলোচনা হয়েছিল? ডিফারেন্স গুলো এই পর্যন্ত এসেছিলাম? কারো কি মনে আছে? বা নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম আমরা এটা আলোচনা করেছিলাম কিনা? হোয়াট আই ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড ইজ আসলে জাস্ট কোন পর্যন্ত আমরা করেছিলাম। স্যার এটা মনে হয় হয় নাই স্যার। এটা মনে হয় আগে। আচ্ছা, আমার মনে হয় টু বি অন দ্য সেফ সাইড লেটস কুইকলি রিক্যাপ করে যাই, হ্যাঁ? আমার সমালোচনা করে একটু রিক্যাপ করে যাই কিছু জিনিস। আই থিঙ্ক এগুলো বোধহয় হয়ে গিয়েছিল। বিগ ডেটা, ইউজার সেন্ট্রিক ডিজাইন, আই রিমেম্বার এগুলো আলোচনা করেছিলাম। কোলাবোরেটিভ ডিসিশন মেকিং। আমরা এই জায়গা থেকে রোল অফ ম্যানেজ ইনফরমেশন সিস্টেম, এই জায়গা থেকে আমরা কুইকলি করে যাই, আলোচনাটা করে যাই। সেটা রিপিট হলো অসুবিধা নেই, কাজে লাগবে। সো আমরা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, আমরা এর আগে ডিএসএস নিয়ে আলোচনা করেছি। এর আগের পার্টটুকু যেটা ছিল সেটা হচ্ছে কি ডিএসএস। আমি জাস্ট কুইক রিক্যাপের জন্য সবাইকে মনে করে দেওয়ার জন্য যে আমরা বলছিলাম যে ডিসিশন মেকিং কি জিনিস সেটা আলোচনা করেছিলাম। যে ডিসিশন মেকিং ইজ ইনফরমেশনের উপরে বেস করে চুজিং ফ্রম দ্য ডিফারেন্ট অল অ্যাভেলেবল অল্টারনেটিভস। এবং সেই ডিসিশন মেকিং এর দুইটা নেচার বলেছিলাম, যে কিছু ডিসিশন মেকিং আছে যেটা হচ্ছে প্রোগ্রাম ডিসিশন মেকিং, যেটা রুটিন বা প্রোগ্রাম ডিসিশন মেকিং, একই ফরম্যাটের ইনপুট, একই ধরনের প্রসেসিং লজিক বা আমার জাজমেন্টের যে লজিক, এবং একই ফরম্যাটে আউটপুট আমরা সাধারণত নিয়ে থাকি। আমি এক্সাম্পল হিসেবে বলেছিলাম
ইফ ইউ রিমেম্বার যে ইনভেন্টরি ম্যানেজমেন্টের কথা বলছিলাম, যে ইনভেন্টরি রিপ্লেনিশমেন্ট ডিসিশন মেকিং। সো প্রতিদিন ইনভেন্টরি ম্যানেজার দেখে যে আসলে কোন কোন আইটেমগুলো রিঅর্ডার লেভেলে পৌঁছে গেছে। যদি রিঅর্ডার লেভেলে পৌঁছায়, বিভিন্ন আইটেমের রিঅর্ডার লেভেল বিভিন্ন হতে পারে, ওয়েদার ইট ইজ ফাস্ট মুভিং স্লো মুভিং তার উপরে ডিপেন্ড করে। সো ওয়ান্স দ্যাট রিচেস দ্য রিঅর্ডার লেভেল, তখন এটাকে অর্ডার করতে হবে। মেবি অর্ডার করার সময় দেয়ার ইজ এ ডিসিশন মেকিং প্রসেস, যে জাস্ট এটুকু দেখা যে এটা কি ইকোনমিক হচ্ছে কিনা অর্ডারটা, মানে ইওকিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি অ্যাচিভ করতেছে কিনা। So এই যে পার্টিকুলার একটা সেট প্রসেস, প্রোগ্রামড প্রসেস, তার উপরে একটা নির্দিষ্ট ফরম্যাটে ইনপুটটা নিয়ে নির্দিষ্ট ফরম্যাটে আউটপুট তৈরি করা ডিসিশনের জন্য। ডিসিশনটা যখন হবে, তার ফরম্যাটটাও সেম সব সময়, যে আউটপুট হচ্ছে কি, যে অর্ডার দেয়া হবে কি, ডেফার করে অর্ডার দেওয়া হবে নাকি অর্ডার দেওয়া হবে না, হ্যাঁ, বা কোনো টাচ করা হবে না। সো এই ফরম্যাটের কোনো ব্যত্যয় নাই, এই ফরম্যাটের কোনো সাধারণত ভেরিয়েশন নাই। সো এরকম সিচুয়েশনকে, ডিসিশন মেকিং এর এরকম কনটেক্সটকে আমরা বলি হচ্ছে প্রোগ্রাম ডিসিশন মেকিং। সো প্রোগ্রাম ডিসিশন মেকিং ইজ ওয়ান নেচার, যেখানে আমরা রেগুলারলি অনেক এই ধরনের প্রোগ্রাম ডিসিশন মেকিং নিই। আমরা ইভেন যদি বলি যে যখন আমরা কোনো একটা পার্টিকুলার মেশিনের বা ডিপার্টমেন্টের অথবা মানুষের কেপিআই সেট করি, কেপিআই এর এগেনস্টে জাস্ট ডেটা নেই, ডেটা নিয়ে দেখি কেপিআইটা হচ্ছে প্রসেসিং রুল, সেই একই ফিক্সড রুলে জাস্ট প্রসেস করে আমরা আউটপুটটা দিই যে তার প্রমোশন হবে, ইনক্রিমেন্ট হবে নাকি, মানে পারফরমেন্স ভালো না খারাপ, ABCDEFG হোয়াট এভার গ্রেডিং ইজ। সো এই একটা আউটপুটে দিয়ে দিই। দ্যাট ইজ অলসো রুটিন ডিসিশন মেকিং আর প্রোগ্রাম ডিসিশন মেকিং। ওই রুটিনটা হয়তো বছরে একবার হয় বা বছরে দুইবার হয়, আর ইনভেন্টরিটা হয়তো দিনে একবার হয় বা সপ্তাহে একবার হয়। দ্যাট ইজ দ্য ডিফারেন্স, বাট ফরম্যাটটা সব, বেসিক জিনিসটা হচ্ছে কি, এটার ফরম্যাটটা অফ ডিসিশন মেকিং ইজ সেম, রিমেইন সেম, হ্যাঁ, রিগার্ডলেস অফ টাইম, রিগার্ডলেস অফ পিরিয়ড, রিগার্ডলেস অফ কনটেক্সট। বাট আরেক ধরনের ডিসিশন মেকিং কে আমরা বলেছিলাম হচ্ছে কি নন প্রোগ্রাম ডিসিশন মেকিং, যেটা অ্যাডহক রুটিন না। নন প্রোগ্রাম ডিসিশন মেকিং সেটা প্রতি মাসে, প্রতি সপ্তাহে, প্রতিদিন নেওয়া হবে এমন কোনো কথা নাই। ওটা হচ্ছে কি নিড ড্রিভেন, নিড ট্রিগার্ড, কোনো কিছু একটা ট্রিগার করে ওই ডিসিশন মেকিং এর নিডটাকে। যেমন আমরা এক্সাম্পল যদি চিন্তা করি, তাহলে করতে পারি যে আমরা বিজনেসকে আমাদের গ্রো করানো দরকার, বিজনেসের গ্রোথ একটু স্লো হয়ে গেছে একটা কোন একটা বিজনেসে। সো এখন নতুন মার্কেট এক্সপ্লোর করা দরকার। সো উই আর থিঙ্কিং অফ এক্সপান্ডিং আউটসাইড ঢাকা। সো অনেক কমেন্ট আসছে যে সাউথের দিকে গেলে ভালো হয় অথবা নর্থের দিকে গেলে ভালো হয় একটা পার্টিকুলার প্রোডাক্ট নিয়ে। এখন এই প্রোডাক্টের মার্কেটটা কি সাউথে বেটার না নর্থে বেটার, এই প্রোডাক্টের মার্কেট, এইটা অ্যাসেসমেন্ট করে হয়তো মেবি উই উইল মেক এ ডিসিশন। সো এই ডিসিশনটা রেগুলার রুটিন ডিসিশন না, ইট ইস ট্রিগার্ড বাই এ নিড, অ্যাড হক। অ্যান্ড এই ডিসিশনটা নেওয়ার জন্য কি ধরনের ডেটার উপর আমি নিব, সেটা আসলে পুরোপুরি কাস্টমাইজড বা ওই পার্টিকুলার কনটেক্সটের জন্য ইউনিক। এটা রুটিন না, এটা স্ট্যান্ডার্ড না, এটা একটা নির্দিষ্ট ফিক্সড ফরম্যাটে না। আমি তখন হয়তো চাইতে পারি ম্যানেজমেন্ট যে ডিসিশন নিচ্ছেন, যিনি এই ডিসিশনের পিছনে কাজ করছেন, উনি হয়তো ঠিক করলেন যে আমি লাস্ট 2 বছরের ডেটা নিয়ে কাজ করবো, আরেকজন হয়তো ঠিক করতে পারে লাস্ট 5 বছরের ডেটা নিয়ে কাজ করবো। সো দের ইজ নো ফরম্যাট এখানে। সো 2 বছরের ডেটা নিলাম, আমি এখানে যেই টাইপের কি কি ডেটা নিবো এটা বোঝার জন্য এইটার প্যারালাল হয়তো সিমিলার টাইপের আরো 4টা প্রোডাক্টের সেলসের ডেটা নিচ্ছি। সো আরো 4টা প্রোডাক্টের মান্থ ওয়াইজ সেলস থ্রু রিটেল চ্যানেল, থ্রু অনলাইন চ্যানেল, থ্রু ডাইরেক্ট সেলস চ্যানেল, থ্রু কর্পোরেট চ্যানেল, আমি হয়তো এরকম প্রত্যেকটা চ্যানেল ওয়াইজ ওই 4টা প্রোডাক্টের, কম্পিটিং 4টা প্রোডাক্টের সেলস ডেটা নিচ্ছি ফর লাস্ট 2 ইয়ার্স। এবার অ্যানালাইসিস করে দেখছি যে হাউ দ্য সেলস গ্রিউ, এটা কি স্যাচুরেটেড হয়ে গেছে কিনা এই মার্কেটে, এই প্রোডাক্টের মার্কেটটা। সো ওইটা থেকে আমি একটা সেন্স মেক করছি যে ওকে, আমার যে নতুন প্রোডাক্টটা আমি যে নর্থ বেঙ্গলে বা সাউথ বেঙ্গলে নিতে চাচ্ছি, ওয়েদার ইট উইল মেক সেন্স, কোন জায়গায় বেশি প্রফিটেবিলিটি বা বেশি সেলসের সম্ভাবনা আছে। তো এই যে পুরো ডিসিশন মেকিং প্রসেসটা, ইট ইজ অ্যাডহক, ইট ইজ এই পার্টিকুলার কনটেক্সটে ট্রিগার্ড, এবং এই কনটেক্সটের জন্য এর ইনপুট ফরম্যাট, এর প্রসেসিং লজিক এবং এর আউটপুট ফরম্যাট আসলে আমি ডিটারমাইন করব। যে ডিসিশন নিচ্ছে সে ডিটারমাইন করবে যে কি ফরম্যাটে সে ডিসিশনটা নিতে চায়। সো এই ধরনের ডিসিশন মেকিংকে আমরা বলি নন প্রোগ্রাম ডিসিশন মেকিং। এখন প্রোগ্রাম ডিসিশন মেকিং যেটা আমরা একটু আগে আলোচনা করলাম, সেটার জন্য আমরা ইউজ করি হচ্ছে কি যে সিস্টেমটা, সেটাকে কি বলি আমরা, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, এমআইএস। দেখবেন আমরা রেগুলারলি ইউজ করি যে এমআইএস রিপোর্ট, সেলস এমআইএস, ডেটার্স এমআইএস, হ্যাঁ, এইজিং এমআইএস, এরকম অনেক রকম এমআইএস কথাটা ইউজ করি। এই যে এমআইএস কথাটা ইউজ করি, এটা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, বিকজ এখানে খেয়াল করে দেখবেন সব হচ্ছে রুটিন ইনফরমেশন, রুটিন ডিসিশন মেকিং এর জন্য। এবং এগুলোর ফরম্যাট, এমআইএস এর ফরম্যাট গুলো বছর তো বছর একই ফরম্যাটে চলছে, ওটা ফরম্যাটের ভ্যারিয়েশন করাটা সাধারণত হয় না।
ডিএসএস অন দ্য আদার হ্যান্ড হচ্ছে নন প্রোগ্রাম ডিসিশন মেকিং এর জন্য ইউজ করা হয় সিস্টেমটা, যেখানে অ্যাডহক বেসিসে আমরা ডিসিশন মেকিং মডেলটা তৈরি করি, যেখানে আমরা ডেটা কিউব তৈরি করি, আমি আগে আলোচনা করেছিলাম, যেখানে মাল্টি ডাইমেনশনের ডেটাকে, এই যে আমি যখন বলছি যে লাস্ট 2 বছরের মান্থলি, সো মান্থ ইজ এ ডাইমেনশন, প্রোডাক্ট এ বি সি ডি, 4টা প্রোডাক্ট, ইচ ইজ এ ডাইমেনশন, সো প্রোডাক্ট ইজ এ ডাইমেনশন। প্রত্যেকটা প্রোডাক্টের জন্য চ্যানেল ওয়াইজ, চ্যানেল ইজ এ আনাদার ডাইমেনশন, সো মাল্টিপল ডাইমেনশন। এক্সেল বা একটা টেবিলে আমরা দেখি হচ্ছে কি সাধারণত 2 ডাইমেনশনাল ডেটা, রো অ্যান্ড কলামে 2 রকমের ডাইমেনশন আমরা ইয়ে করি। কিন্তু এই 2টা ডাইমেনশনের জায়গায় দেখা যাচ্ছে আমাদেরকে ডাইমেনশন নিয়ে আরো মাল্টিপল ডাইমেনশন নিয়ে কাজ করতে হয় এই ধরনের ক্ষেত্রে। সেই যখন মাল্টিপল ডাইমেনশন নিয়ে কাজ করতে হয়, তখন আমরা এই ডিএসএস সিস্টেমের শরণাপন্ন হই। এই ডিএসএস সিস্টেমে দের ইজ এ ডেটা কিউব কনসেপ্ট, যেই জায়গায় আমরা এই মাল্টিপল ডাইমেনশনের ডেটা ভার্চুয়ালি তৈরি করতে পারি, টেবিলগুলো তৈরি করতে পারি, এবং এখানে কি ধরনের ইনপুট যাবে, কি ধরনের আউটপুট ফরম্যাট যাবে, সেটা আমরা ডিটারমাইন করতে পারি প্রোগ্রামেটিক্যালি। সো এইটাকে বলা হচ্ছে নন প্রোগ্রাম ডিসিশন মেকিং ইউজিং ডিএসএস, ডিসিশন সাপোর্ট সিস্টেম। নাও আমরা ডিসিশন সাপোর্ট সিস্টেমে বর্তমানে কি কি ধরনের টেকনোলজি সাধারণত আসছে বা ইউজ করা হয়, এমব্রেস করা হয়েছে বেটার এফিসিয়েন্সির জন্য, সেগুলো আলোচনা করেছিলাম এর আগে। ক্লাউড টেকনোলজি, এআই, এমএল, এই ধরনের আলোচনাগুলো কিছুটা করেছিলাম। নাও এখন আমরা আসবো হচ্ছে গিয়ে এমআইএস, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, যে রুটিন ডিসিশন মেকিং এ যেটা ইউজ হয়, সেইটার আসলে রোলটা কি। এই যে আমরা ডিসিশন সাপোর্ট সিস্টেম খুব এক্সাইটিং, যে ওখানে আমি নিউ মার্কেট এক্সপানশন, নিউ প্রোডাক্টের পটেনশিয়াল, আমি সত্যিকার অর্থে প্রোডাক্ট কস্টিং যদি বের করতে চাই, সমস্ত ওভারহেড অ্যালোকেট করে সবকিছু করে প্রফিটেবিলিটি অ্যানালাইসিস করতে চাই, ওই সমস্ত কেসে আমরা সাধারণত নন প্রোগ্রাম ডিসিশন মেকিং এর শরণাপন্ন হই, যেখানে আমরা ডিএসএস সিস্টেমটা ইউজ করি। দেন হোয়াট ইজ দ্য রোল অফ এমআইএস সিস্টেমস? এমআইএস এর রোল গুলা হচ্ছে কি, প্রথমত হচ্ছে এটা ডিসিশন সাপোর্ট করে, দ্যাট ইজ রেগুলার রুটিন ডিসিশন গুলা এমআইএস যখন অ্যাকিউরেট এবং টাইমলি ইনফরমেশন দেয় রেগুলার লেভেলে। এমআইএসটা কি রুটিন রেগুলার, সো যেটা ডেইলি আসার কথা সেটা ডেইলি এমআইএস আসবে, যেটা উইকলি আসার কথা সেটা উইকলি এমআইএস আসবে। সো রেগুলার বেসিসে সে ইনফরমেশন, কারেক্ট ইনফরমেশনটা সাপ্লাই করে টু হেল্প রুটিন ডিসিশন মেকিং। এক্সাম্পল হিসেবে আমরা দেখছি যেমন এক্সিকিউটিভ ড্যাশবোর্ডস, পারফরমেন্স ট্র্যাকিং সিস্টেম, আমি কিছুক্ষণ আগে যেটা বললাম, সেটা মেশিনের পারফরমেন্স হতে পারে, প্ল্যান্টের হতে পারে, ডিপার্টমেন্টের হতে পারে, কোম্পানির হতে পারে, ইন্ডিভিজুয়াল হতে পারে, বাট দ্যাট ইজ পারফরমেন্স ট্র্যাকিং সিস্টেম। একটা নির্দিষ্ট প্যারামিটারের এগেনস্টে, নির্দিষ্ট সেট অফ কেপিআইস বা মেট্রিক্স এর এগেনস্টে, ওকে, তখন আমরা এমআইএস ইউজ করি। Operational efficiency. So definitely performance appraisal itself is an operational efficiency thing, scope. এবং এমআইএস কি যে কাজটা করে, যে রুটিন টাস্ক আমি হ্যাঁ, এই যে রুটিন টাস্ক অ্যান্ড প্রসেস, এই জায়গায় আমরা যখন রেগুলার ডিসিশন মেকিং করি, ওখান থেকে ইনফরমেশন নিয়ে নিয়ে যখন রেগুলার ইভ্যালুয়েট করি, তখন ইট ওপেন্স আপ অপরচুনিটি টু সি যে কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট, প্রসেসে বা অটোমেশনে কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট অপরচুনিটি আছে, সেই জায়গাগুলোতে আমরা ইমপ্রুভমেন্ট করতে পারি। বিকজ এমআইএস কি হয়, একটা নির্দিষ্ট ফরম্যাটে ডেটা যখন দিতে থাকে, ইনফরমেশন যখন প্রোভাইড করতে থাকে, তখন ইট কামস আপ উইথ কম্পেয়ারেবিলিটি। দ্যাট ইজ উই ক্যান অলওয়েজ কম্পেয়ার পিরিয়ড উইথ পিরিয়ড, প্রোডাক্ট উইথ প্রোডাক্ট, লাইন উইথ লাইন, প্রসেস উইথ প্রসেস, ডিপার্টমেন্ট উইথ ডিপার্টমেন্ট। দেন উই ক্যান ইজিলি ফিগার আউট কোথায় আমার আসলে ইমপ্রুভমেন্ট অপরচুনিটি আছে, কোথাও আমার ইমপ্রুভমেন্টের নিড আছে ফার্দার। সো এখানে এইটা ইন আদার ওয়ার্ডস অপারেশনাল এফিসিয়েন্সি বাড়ানোর ক্ষেত্রে একটা রোল প্লে করে। সো অটোমেটেড ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম হোক বা যে কোনো কিছুতেই, সেটা কেপিআই ম্যানেজমেন্ট সিস্টেম হোক, সেই জায়গায় আমরা কম্পেয়ারেবিলিটি পাই এবং সেখানে আমরা ইমপ্রুভমেন্ট অপরচুনিটি খুঁজে বের করতে পারি। Then it helps in strategic planning. Now, when we talk about strategic planning, we need to understand what is strategic planning. আমি কি আলোচনা করেছিলাম যে স্ট্র্যাটেজিক প্ল্যানিং বলতে কি বোঝায় বা স্ট্র্যাটেজি কি জিনিস? ওকে, হু ক্যান টেল মি যে স্ট্র্যাটেজি কি জিনিস, হোয়াট ইজ স্ট্র্যাটেজি? বিকজ এই স্ট্র্যাটেজি কথাটা মাল্টিপল টাইম আসবে। হ্যাঁ, আমরা স্ট্র্যাটেজি কনসেপ্টটা ক্লিয়ার করে রাখি। বলো স্ট্র্যাটেজি কি জিনিস? আমি দেখছি ওই জায়গায় আসছে ফারহানা, আমি তো বলবেন? জানি না এখানে আসছে আমিও তো ব্যাগটা লইছি ওখানে আমি প্রস্তাব করছি ফারহানা, আপনার মনে হয় বোধহয় মিউট হয়ে গেছে আর কি, আনমিউট হয়ে গেছে। ফারহানা আক্তার, 74।
বুঝতে লইতে হন ভুলে কোথায় আমি আনমিউট হয়ে গেছে। জেরিন আপু, এই ওই যে ভাড়ানা আপুকে একটু মিউট করে দেন না। এবার জেরিন আপু, প্যান্ট লইয়ে প্যান্ট পরে নাই এখানে রইয়ে গেছে আমি এবার গেছি ভাড়ানা আপু আছে? আমাকে অ্যাডমিন করে দিল, হোস্ট করে দিল, আমি করতে পারবো। আমি হ্যাঁ, করতে এনিওয়েজ, সবাই তার উপরে খাতায় গুলাব দেয় এই সেনা দেখছি আচ্ছা ফারহানা। দীপু ভাই জি, সর্বনাশ বলছে। ওকে, গ্রেট, দীপু ভাই আপনি থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, হয়ে গেছে, অসুবিধা নেই। সো যেটা হচ্ছে যে আমরা বলছিলাম যে স্ট্র্যাটেজি, তো হোয়াট ইজ স্ট্র্যাটেজি? হু ক্যান টেল মি স্ট্র্যাটেজি কি জিনিস? কেউ? স্ট্র্যাটেজি তো শুনেছি, রেগুলার শুনি। এটা মানে শোনে না এমন কেউ নাই, এটা নিয়ে আলোচনা করে না এমন কিছু নাই, কেউ নাই। বাট হোয়াট ইজ স্ট্র্যাটেজি? ওয়াই ডু উই ডু স্ট্র্যাটেজিক প্ল্যানিং? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আ প্ল্যানিং অ্যান্ড আ স্ট্র্যাটেজিক প্ল্যানিং? যে কোনো আইডিয়া ভুল হতে পারে, কোনো অসুবিধা নাই। হোয়াট এভার ইউ নো, হোয়াট এভার ইউ আন্ডারস্ট্যান্ড। স্যার, স্ট্র্যাটেজি ইজ দ্য ব্রডার সেন্স অফ প্ল্যানিং। মানে আমরা প্ল্যান যেটা করি সেটা হচ্ছে, প্ল্যানিংটা হচ্ছে ক্ষুদ্র সেন্স, আর স্ট্র্যাটেজিটা হচ্ছে ব্রডার সেন্স। মানে আমরা বলি না যে 5 ইয়ার্স বাজেটিং, অথবা লং কি টার্ম। বলে, লং টার্ম যে প্ল্যানটা আমরা করি লং সেটা। টার্ম। জি স্যার। আর প্ল্যানিংটা হচ্ছে যে ওই গ্রেট। স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা শর্ট টার্ম জন্য প্ল্যান করি টু অ্যাচিভ দ্য গোল। ওকে, সাউন্ডস গ্রেট, অনেকটা কাছাকাছি। আর স্যার কিছু বলতেন? স্যার স্ট্র্যাটেজিক প্ল্যানিং সাধারণত এক্সিকিউটিভ মানে প্রতিষ্ঠানের অ্যাপেক্সে যারা থাকে, ম্যানেজমেন্ট হুম। টাইপ বা কোচাস গভর্নেন্স, ওরা এটা ফলো করে থাকে। এটা দ্বারা প্রতিষ্ঠানের আলটিমেট গোলটা কি সেটা সেট করা হয়। দেন প্ল্যানিং এর মাধ্যমে আমরা ছোট ছোট মিশন বা অপারেট করে সেটাকে আমরা অ্যাচিভ করে আমাদের আলটিমেট যে গোলটা থাকে সেটাকে আমরা রিচ করি স্যার। Beautiful. Thank you, Hassan. Thank you, Mahfouz. Definitely, we are in line. Right. Strategy, when we talk about strategy, it is generally long term. It is generally done at a higher level of the hierarchy, organizational hierarchy তে। And তারপরে একটা planning part থাকে। You both are right. But তারপরেও, why do we do strategic planning? এই যে long term প্ল্যানটা করি, হাই আপসরা করেন, কেন করেন? What is the core objective of doing a strategic plan? স্যার ওটা আলটিমেটলি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, কোম্পানি এফিসিয়েন্সি আর ইফেক্টিভনেস যেন থাকে স্যার, এগুলো মেনটেন করে করে স্যার। সেটাই তো ম্যানেজমেন্ট, সেটাই তো আমরা ম্যানেজমেন্ট করি, তাই না? শেয়ার হোল্ডার্স এর ওয়েলথ ম্যাক্সিমাইজেশন অ্যান্ড এনশিওরিং এফিসিয়েন্সি, মানে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন মানে হচ্ছে কি নেট প্রফিট, ইবিটা, এবং মানে ইভেনচুয়ালি ইনকাম আফটার ট্যাক্স, হ্যাঁ, প্রফিট আফটার ট্যাক্স, সো ট্যাক্স অ্যান্ড এভরিথিং। সো এই জিনিসটা ম্যাক্সিমাইজ করার মাধ্যমেই তো আমরা করি, তাই না? সো আমাদের এক্সপেন্স কমাইতে হবে, আর তার মানে হচ্ছে গিয়ে আমাদেরকে এফিশিয়েন্ট হইতে হবে, রেভিনিউ বাড়াইতে হবে, গ্রোথ অপরচুনিটি থাকতে হবে। সো দ্যাট ইজ হোয়াট ম্যানেজমেন্ট ডাজ। But how it is different from regular management activity, and then we call it strategy. Sorry, আমি একটু নাচ করতেছি, আমি একটু ঝাঁকাচ্ছি আপনাদেরকে, হ্যাঁ, স্যার বিকজ থিঙ্কিং এছাড়াও ইজ যদি স্যার ইম্পর্টেন্ট। নো প্রবলেম স্যার। স্যার এছাড়াও যদি স্যার রেগুলার অ্যাক্টিভিটিসে মেজর কোনো চেঞ্জ চলে আসে, যে আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী যদি আমাদের গোল অ্যাচিভ না হয়, সেক্ষেত্রে আমরা চাইলে আমাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করে যেদিক দিয়ে আমরা ফ্লেক্সিবল হয় আমরা ওদিকে সুইচ করতে পারি স্যার। মানে লাইক হলো ফিক্সড ওকে, ফিক্সড প্ল্যানিং আর হলো স্ট্র্যাটেজিক, দুইটার মধ্যে স্যার difference। ওকে, গ্রেট। তাহলে এবার আমি কিছু কিছু স্যার, ওয়ার্ড বলবো। আমরা হ্যাঁ, স্যার বলেন বলেন। স্ট্র্যাটেজি বা প্ল্যানিং, আমরা স্যার, সরি স্যার, আমরা স্ট্র্যাটেজি বা প্লিজ। প্ল্যানিং যাই নেই না কেন, টু অ্যাচিভ দ্য টার্গেট, টু অ্যাচিভ দ্য গোল। হ্যাঁ, যে গোল। আমরা গোল, যে আমরা যে একটা ওকে, টার্গেট সেট গ্রেট। করি, যে আমরা ইয়ারলি আমরা এত কোটি টাকা বা এত টাকা বা এটা আমরা অ্যাচিভ করব। তো সেটা কিভাবে হুম। করব, হাউ উইল ডু। তো ওইটা আমরা একটা প্ল্যান করি বা টার্গেট সেট করি যে আমরা এইভাবে 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 এই প্রসেসে আমরা যাব, দেন উইল অ্যাচিভ আওয়ার গোল। এই জন্য স্যার আমরা টার্গেট এবং টার্গেট নেই, স্ট্র্যাটেজিক প্ল্যান এবং করি। স্ট্র্যাটেজিক প্ল্যানটা করি, এবং সেই অনুযায়ী আমরা আগাই। ওয়ান্ডারফুল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ বোথ অফ ইউ। হ্যাঁ, মানে ইট ব্রট ইন লট অফ এলিমেন্টস ইনটু দ্য ডিসকাশন। সো আমরা স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং নিয়ে ট্যানজেন্ট ডিসকাশন, আমাদের এই যে লাইনে এখন যে চ্যাপ্টার ডিসকাস করছি ওইখানে হয়তো ডাইরেক্ট এটা নাই, বাট স্টিল আই উড লাভ টু ডিসকাস দিস ইন একটু এলাবোরেটলি। হ্যাঁ, এটা আপনাদের কাজে লাগবে, সারা জীবনই কাজে লাগবে ইনশাল্লাহ। আর দ্বিতীয়ত হচ্ছে কি, ফার্দার আমাদের স্ট্র্যাটেজি ওয়ার্ডটা অনেকবার আসবে, তখন ক্লিয়ারলি
থিঙ্ক করতে পারবেন। You both have brought in lot of good things into the discussion. জাস্ট আমি এখন কিছু টার্মিনোলজি বলবো, যেমন কিছু জিনিস ক্ল্যারিটি আনার জন্য। যেমন আসান যেমন বলছিলেন যে ঠিক কিভাবে করলে ভালো হয়, প্ল্যান উইল বি দেয়ার, মানে এখানে কিন্তু একটা কন্ট্রাডিকশন আছে, হ্যাঁ। যেমন মাহফুজ যেটা বলছেন যে আমরা প্ল্যান করব, আপনিও বলেছিলেন প্ল্যান করব, বাট তার আগে আমার একটা গোল সেট, লং টার্ম গোল সেট, সেটাকে অ্যাচিভ করার জন্য কি কি প্ল্যান করব সেটা। আবার আরেকটা কথা এসছে যে প্ল্যানের ভিতরে আসলে কিভাবে করলে ভালো হয় সেটাকে। এখানে দুইটা ওয়ার্ডের মধ্যে পার্থক্য আছে, একটা হচ্ছে স্ট্র্যাটেজি আর একটা হচ্ছে ট্যাকটিক্স। ট্যাকটিক্যাল আর স্ট্র্যাটেজিক্যাল। স্ট্র্যাটেজি ইজ মোর অ্যাবাউট লং টার্ম, ওকে, লেটস ফিক্স ইট দেয়ার। ট্যাকটিক্যাল ইজ মোর অ্যাবাউট হ্যান্ডলিং প্ল্যানের ভিতরেও, যে অংশটা আপনি যখন বলছিলেন আসান, যে প্ল্যানের ভিতরেও আমি আসলে কি ট্যাকটিক ইউজ করবো। আমরা টেকনিক বলি না, টেকনিক ট্যাকটিক্স, বিজনেস ল্যাঙ্গুয়েজে ট্যাকটিক্স বলে। ট্যাকটিক্স কি ইউজ করব, কিভাবে আমি আসলে প্ল্যানটাকে এফিসিয়েন্টলি এক্সিকিউট করব, ওটা হচ্ছে ট্যাকটিক্স অ্যাট অ্যান এক্সিকিউশন লেভেল। আর স্ট্র্যাটেজি প্ল্যানিং লেভেলেরও উপরে, মাঝখানে হচ্ছে প্ল্যানিং। ওকে, ট্যাকটিক্স, প্ল্যানিং, স্ট্র্যাটেজি, এভাবে আপাতত মোটা দাগে চিন্তা করে জিনিসটাকে। ওকে, এবার আসি, আমি কিছু জিনিস বলবো। আপনারা পুরানো ধরেন ইংলিশ মুভি, এরকম মুভি দেখেছেন যেখানে রাজা বাদশাহ বা এম্পারাররা যুদ্ধের প্ল্যান করছে, এবং সেইখানে ওনারা একটা বড় ম্যাপের সামনে দাঁড়িয়ে এরকম একটা লাঠি দিয়ে, স্টিক দিয়ে ওনারা যুদ্ধের প্ল্যান করছে সব সেনাপতিদেরকে নিয়ে, যে ওকে তোমরা এই দল এইদিকে গিয়ে এই অঞ্চলে গিয়ে দখল করবে, তোমরা নদী দিয়ে গিয়ে ওদের যে যাওয়া আসার পথ ওটাকে রোধ করে রাখবে 6 মাস, তাহলে ওদের খাবার বন্ধ হয়ে যাবে, খাবার বন্ধ হয়ে গেলে দে উইল ফল উইক, তখন যারা অ্যাডভান্স হয়ে গেছে তারা অ্যাটাক করবে পিছন থেকে, আবার সাইড থেকে আমাদের মিত্র, আমরা এখন ইয়েতে কি বলে এটাকে, আমরা ইয়ে করবো মিত্রতে, কি বলে এটাকে, এনিওয়েজ আমরা বন্ধুত্ব করব অন্য দুই দেশের সাথে, ওইখানে ওদের আর্মি এদিক থেকে এসে আমাদেরকে সাপোর্ট দিবে সাইড থেকে অ্যাটাক করার জন্য, তাহলে ওদের চারদিক থেকে, চারদিকের মধ্যে 3 দিক বন্ধ হয়ে যাবে, একদিকে ওরা যখন মুভ করা শুরু করবে তখন এই জায়গায় যেহেতু ঘন জঙ্গল, ওরা টিকবে না। এই যে প্ল্যানিংটা, এরকম প্ল্যানিং আমরা দেখেছি না মুভিতে করতে, স্যার পুরানো দিনের এটা তো, যুদ্ধের মুভিতে। জি জি স্যার, স্যার, এটা তো এটা স্যার হিটলারের কাহিনী সিরাজউদ্দৌলা হয়ে গেছে স্যার। স্যার। স্যার সিরাজউদ্দৌলা হ্যাঁ, সিনেমার মধ্যে এটা লর্ড ক্লাইভ খুব ভালোভাবেই এটা ইয়ে করে। অ্যাবসলিউটলি। সো এই যে প্ল্যানটা, এটা হচ্ছে আসলে স্ট্র্যাটেজিক প্ল্যান। হ্যাঁ, এটা হচ্ছে কি স্ট্র্যাটেজিক প্ল্যানিং যেটা। এবং মজার জিনিস কি জানেন, ম্যানেজমেন্টের অনেক কনসেপ্ট মিলিটারি সায়েন্স থেকে আসছে, ওয়ার সায়েন্স থেকে আসছে। ডু ইউ নো দিস? ইভেন ম্যানেজমেন্টের মধ্যে মোটিভেশন যে জিনিসটা, এটা হিটলারের বড় কন্ট্রিবিউশন আছে। শুনতে অবাক লাগতে পারে, বাট দেয়ার আর লট অফ কন্ট্রিবিউশনস অফ মিলিটারি সায়েন্স অ্যান্ড ওয়ার সায়েন্স ইনটু ম্যানেজমেন্ট প্রিন্সিপালস। স্ট্র্যাটেজিটা অনেকটা ওই রকম। হ্যাঁ, স্ট্র্যাটেজি হচ্ছে কি একটা ওয়ার প্ল্যানিং। নাও একটা দুইটা ওয়ার্ড যদি আমি বলি, ওয়ার আর ব্যাটেল, দুইটা ওয়ার্ড শুনেছি না আমরা, ওয়ার আর ব্যাটেল। দুইটা ওয়ার্ডের মধ্যে কি পার্থক্য আছে অর্থের? ওয়ার আর ব্যাটেল, কনফিউশন লাগতেছে? ওকে, 1971 মার্চ 26 টু ডিসেম্বর 16, ওয়ার ছিল না ব্যাটেল ছিল? ওয়ার। যেটার নাম আমাদের ইন্ডিপেন্ডেন্স ওয়ার, রাইট? জি স্যার। গ্রেট। এই ওয়ারের মধ্যে 26 তারিখে যে যুদ্ধটা শুরু হলো, যেই কয়জন ফাইট করা শুরু করছিল ডিসেম্বরে গিয়ে, তারা শত্রুপক্ষে এক কোণা থেকে আরেক কোণায় নিয়ে গিয়ে ফাইট শেষ করে ফেলছে, এরকম হয়ে গেছে? নাকি মাঝখানে মাঝখানে শত শত বিভিন্ন জায়গায়, নরসিংদীতে, কুমিল্লাতে, ব্রাহ্মণবাড়িয়াতে, সিলেটে, জায়গায় জায়গায় যুদ্ধ হয়েছে, ঢাকা সিরাজগঞ্জের সামনে জায়গায় জায়গায় হয়েছে, রাইট? সম্মুখ যুদ্ধের স্যার সম্মুখ যুদ্ধে স্যার অ্যাবসলিউটলি, ব্যাটেল। প্রচুর সম্মুখ যুদ্ধ হয়েছে, রাইট? দোজ আর ব্যাটেলস। সো একটা ওয়ার হচ্ছে কি লঙ্গার টার্ম, ওয়ার হচ্ছে কি মোর ডিস্ট্যান্ট, ব্যাটেল হচ্ছে কি এর ভিতরে সংগঠিত অনেকগুলো যুদ্ধ। মানে যেটা বলি স্ট্র্যাটেজিক স্যার, প্ল্যানিং, খণ্ডযুদ্ধ যেটা বলি আমরা সেটা বোধহয় নাকি। রাইট, খণ্ডযুদ্ধ যেটাকে বলি, সম্মুখ যুদ্ধ যেটাকে বলি। সো
যুদ্ধের খণ্ড খণ্ড, এটা হচ্ছে কি খণ্ডযুদ্ধ, যেটাকে আমরা বলি ব্যাটল। নাও ব্যাটল যদি সব হারি আমরা, তাহলে কি ওয়ার জেতা সম্ভব? সম্ভব না। আবার একটা ওয়ার জিততে হইলে সব ব্যাটল জিততে হবে এমনও কোনো কথা নাই, ক্রিটিক্যাল ব্যাটেলস গুলো জিততে হয়, রাইট? তাহলে একটা ওয়ার জিততে পারে। সেইবার এটা আমাদের স্ট্র্যাটেজির সাথে সম্পর্ক কি? ওয়ারে আমরা সাধারণত এক, কেন আমরা ওয়ার করি, অবজেক্টিভটা কি? অবজেক্টিভটা হচ্ছে কি, আমি কারো উপরে জিতবো। আজকে ইসরায়েল ইরান যদি ওয়ার হয়, দুইজন ওয়ার করতেছে কি, কেন, কি অবজেক্টিভে? ইটস নট অ্যাবাউট জাস্ট কার কত শক্তি আছে এটাও দেখাবো, তাই না? সেটাও একটা ইনডাইরেক্ট অবজেক্টিভ হতে পারে, বাট একটা ডাইরেক্ট অবজেক্টিভ হচ্ছে কি, বেসিক্যালি আই উইল হ্যাভ ইনফ্লুয়েন্স or power over other. That is, I will be the winner, somebody else will be the other individual or country or group will be the loser, right? So কারো উপরে উইন করা হচ্ছে ওয়ারের উদ্দেশ্য। নাও বিজনেসে এই ওয়ার, যখন আমি ওয়ার্ডটা ইউজ করতেছি, আমরা কি বিজনেসে একটা ওয়ারে থাকি? জি স্যার, লাইক ভীষণ হতে পারে স্যার। কার সাথে? আমার কম্পিটিশনের সাথে, রাইট? জি তার স্যার। মানে আমি যদি আজকে জুতা তৈরি করি, শু ম্যানুফ্যাকচারার হই, আমি যদি হই অ্যাপেক্স, আই অ্যাম ইন ওয়ার উইথ বাটা, আই অ্যাম ইন ওয়ার উইথ লোটো, সাম আদার ব্র্যান্ড, রাইট? আমি তাদের সাথে ওয়ারে আছি। এই ওয়ার্ডটা দুই রকমেরই, মানে আমরা প্রথমে লম্বার ওয়ার্ডটাই চিন্তা করি, এরকম চিন্তা করি, ধরেন অ্যাপেক্সের কথা কথা হাইপোথেটিক্যালি, আমি জানি না মার্কেট শেয়ার কত, হ্যাঁ, হাইপোথেটিক্যালি আমি ধরে নিচ্ছি অ্যাপেক্সের মার্কেট শেয়ার বাংলাদেশে ধরে নেই 32%, আর একটু কম ধরে নিই 24%। ওকে, 24% জুতার মার্কেট, ফর্মাল ওয়্যারে ধরে নিলাম, ফর্মাল ওয়্যারে 24% মার্কেট শেয়ার হচ্ছে অ্যাপেক্স। তাহলে বাকি কত পার্সেন্ট? 76% অন্য কোম্পানিগুলার। তার মানে অ্যাপেক্স এখন যদি তার ব্যবসা বাড়াইতে চায়, তাহলে তার দুইভাবে বাড়ানো সম্ভব। এক হচ্ছে কি, সবাই তো প্রফিট ম্যাক্সিমাইজ করতে চায়, সবাই তো রেভিনিউ ম্যাক্সিমাইজ করতে চায়, বিজনেস ম্যাক্সিমাইজ করতে চায়। তাহলে অ্যাপেক্সের জন্য দুইভাবে করা সম্ভব। এক হচ্ছে গিয়ে সে ওয়েট করবে পায়ের সংখ্যা বাড়বে, তার মানে বাংলাদেশের জনসংখ্যা বাড়বে একটা রেটে, সুতরাং এক জোড়া করে পা বাড়বে, প্রচুর জোড়া পা বাড়বে, তাদের জুতা লাগবে, দ্যাটস এ গ্রোথ অপরচুনিটি। সো সেইটারও 24% অফ দ্য গ্রোথ অ্যাপেক্স পাবে, সুতরাং এটা বিজনেস গ্রোথ। 25% অফ নতুন যত পা বের হবে, যারা জুতা পরা শুরু করবে, তাদের 25% অ্যাপেক্স পাবে। দ্যাটস অর্গানিক গ্রোথ, যেটা রেগুলার অডিয়েন্স গ্রোথের সাথে রিলেটেড। তাহলে আরেকটা গ্রোথ অপরচুনিটি কি? কারো কাছ থেকে দখল নেয়া, বাটার মার্কেট শেয়ার দখল করা, অথবা অন্য কারো মার্কেট শেয়ার দখল করা, ওটাই তো তার গ্রোথ অপরচুনিটি। এখন সে যদি স্যাটিসফাইড থাকে যে বছরে বাংলাদেশের জনসংখ্যা, সে কথার কথা 3% বাড়ে, এই 3%-এর 24% তার গ্রোথ হবে। 3%-এর মধ্যে সবাই তো আর জুতা পরে না, সবাই তো আর অ্যাপেক্স টাইপের জুতা পরে না। গ্রামের লোকজন ম্যাক্সিমামে দেখা যাবে খালি পায়ে থাকবে, অনেক গরিব লোক আছে খালি পায়ে থাকবে, অনেকে আছে দেশি জুতা পরে না, বিদেশি জুতা পরে, তারা মার্কেটের বাইরে। যারা তার মার্কেট সেগমেন্টের ভিতরে, তাদের মধ্যে যতটুকু গ্রোথ হচ্ছে, সেই গ্রোথটুকুর 24% নিয়ে যদি অ্যাপেক্স খুশি থাকতে পারে তার গ্রোথে, তাহলে কোনো কথা নাই, তাহলে তার স্ট্র্যাটেজির দরকার নাই, সে শুধু ম্যানেজমেন্ট চালাবে, রেগুলার অপারেশন চালাবে, তাহলে মার্কেটের সাথে সাথে সেও গ্রো করবে, সিম্পল। কিন্তু সে যদি মার্কেটের গ্রোথের চেয়ে বেশি গ্রো করতে চায়, তাহলে তাকে ইনঅর্গানিক গ্রোথে যেতে হবে, উইচ কামস ফ্রম দিস দখলের গেম। আমি আরেকজনের মার্কেট দখল করব, মার্কেট শেয়ার। এখন বাটার মার্কেট শেয়ার এবং অন্যান্য শু মেকারের বা যারা ইম্পোর্ট করে, নাম জানা অজানা, এরা সবাই মার্কেট শেয়ার, এই বাকি যে 76% বা 76% মার্কেট শেয়ার, সেটা তো সবাই কেউ না কেউ প্লেয়ার আছে। তাদের থেকে যদি দখল করতে হয়, তাহলে অ্যাপেক্সকে তাদের থেকে বেটার কিছু করতে হবে, কিছু একটা তো তাকে চেঞ্জ করতে হবে, তাই না? এমনি এমনি তো মার্কেট শেয়ার তো এসে দখল করতে পারবে না। যুদ্ধের রাজা বাদশারা যেমন যুদ্ধ করে সেই মার্কেট শেয়ার দখল করতো, তারা কি ল্যান্ড শেয়ার দখল করতো, কতটুকু ল্যান্ড তারা কমান্ড করে, সেই শেয়ার দখল করতে হবে। এইখানে অ্যাপেক্স যখন মার্কেট শেয়ার দখল করবে, এই একই রকম যুদ্ধ। এখন সে
একটা কোম্পানি হঠাৎ করে বলে না যে আগামী সপ্তাহে আমরা 24% থেকে 30% হয়ে যাব। ওইটা একটা প্র্যাকটিক্যাল এক্সপেকটেশন না। কারণ 24% থেকে 30%, 6% মার্কেট শেয়ার মানে হয়তো কয়েকশো কোটি টাকা। সেই কয়েকশো কোটি টাকার মার্কেট শেয়ার যদি নিতে হয়, তাইলে তাকে তার ডিস্ট্রিবিউশন স্ট্রেনদেন করতে হইতে পারে, তার প্রোডাক্টে ভ্যারিয়েশন আনতে হইতে পারে, তার ডিজাইনে চেঞ্জ আনতে হইতে পারে, তার প্রাইসে অ্যাডজাস্টমেন্ট লাগতে পারে, তার চ্যানেল ইনসেন্টিভাইজেশন মডেলে, অর্থাৎ ডিলারকে, ডিপোকে, এজেন্টকে, রিটেইলারকে কত পার্সেন্ট দিবে সেইখানে চেঞ্জ আসতে হইতে পারে। তার সার্ভিস কোয়ালিটি, তার রিপ্লেসমেন্ট, যদি জুতা ডিফেক্টিভ থাকে সেটাকে রিপ্লেস করে। ওরা হয়তো এতদিন 45 দিনে রিপ্লেস করতো, সব কম্পিটিশনের বাটা সবাই, রিটেইলার যখন কমপ্লেন পাঠায় যে ভাই এই জুতাটা আমি বেচতে পারি না, এই জুতাটার মধ্যে সোলের এখানে একটা দাগ আছে, যেই জন্য কাস্টমার নেয় না, আমার এখানে পড়ে থাকে, তুমি এটা রিটার্ন নাও। রিটার্ন নিলে ওইটা রিপ্লেসমেন্ট হয়তো সব জুতার ফ্যাক্টরি 45 দিনে নেয়, তাহলে আমাকে দিতে হবে 30 দিনে। তাহলে রিটেইলার অন্যদের জুতার চেয়ে আমার জুতা রাখতে পছন্দ করবে বেশি। So there are multiple factors involved in acquiring 6% more market share. এটা ওভারনাইট হবে না, এক সপ্তাহে হবে না 6% মার্কেট শেয়ার। এই এডিশনাল 6% মার্কেট শেয়ার হয়তো অ্যাপেক্সের স্ট্র্যাটেজিক প্ল্যানে একটা স্ট্র্যাটেজিক গোল, যে নেক্সট 2 বছরের মধ্যে আমরা এডিশনাল 6% গ্রো করব, একবারে এক লাফে না। 24.2 হবে, 24.4 হবে, 24.8 হবে, 25%, 25.6%, 26%, এভাবে করে গ্রো করতে করতে 2 বছরের মাথায় আমরা 30% মার্কেট শেয়ার নিব। এবং 30% মার্কেট শেয়ারে পৌঁছাইতে গেলে হয়তো অ্যাপেক্সের অ্যাপ বাইর করা লাগবে, কথার কথা, মোবাইল অ্যাপ বাইর করা লাগবে। আমি জাস্ট র্যান্ডমলি বলতেছি, ওকে? হ্যাঁ, সেখানে হয়তো মানুষজন জুতার কিছু কাস্টমাইজেশন ফিচার আছে, অ্যাক্সেসরিজ আছে, সেগুলো অর্ডার দিবে, যেটা অন্য কেউ দেয় না। সুতরাং একটা পার্টিকুলার ইয়াং মার্কেট সেগমেন্ট অ্যাপেক্সের জুতা কেনা প্রেফার করবে। আরেকটা ব্যাটেল হচ্ছে, এগুলো সব ব্যাটেল। আরেকটা ব্যাটেল হচ্ছে গিয়ে হয়তো আমার ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক, ওয়্যার হাউস বাড়াইতে হবে, কারণ ঢাকার বাইরে আমার ডিস্ট্রিবিউশন কস্ট ইজ হাই, যে কারণে আমি আমার রিটেইলারদেরকে কমিশন বা ইনসেনটিভ কম দিতে পারি। সুতরাং আমি যদি ওয়্যার হাউস ওখানে রাখতে পারি, আমার যদি ডিস্ট্রিবিউশন কস্ট কমে যায়, সেক্ষেত্রে আমি ওই যে বাঁচানো টাকাটা আমি ইনসেনটিভ আকারে দিতে পারবো, তাতে আমার রিটেইলাররা অ্যাপেক্সের জুতা পুশ করতে বেশি আগ্রহী হবে। এখন এটা অ্যাচিভ করতে তো সময় লাগবে, ওয়্যার হাউস সেট আপ করতে এবং পুরো সাপ্লাই চেইন ম্যানেজ করতে। দিজ আর অল ব্যাটলস। সো স্ট্র্যাটেজি ইজ অ্যাবাউট উইনিং ওভার কম্পিটিশন, স্ট্র্যাটেজিক গোল। অ্যান্ড স্ট্র্যাটেজি হচ্ছে গিয়ে হাই লেভেলে ওই স্টেপ বাই স্টেপ প্ল্যান, এর মধ্যে কি কি ব্যাটেল থাকবে, সেই ব্যাটেল গুলাকে আমরা ডিটেইল লেভেলে প্ল্যান করব, এক্সিকিউশন প্ল্যান। এবং সেই প্ল্যান গুলাকে এক্সিকিউট করার সময় আমাদের কিছু কিছু জায়গায় ট্যাকটিক্যাল হওয়া লাগতে পারে। তার মানে স্ট্র্যাটেজি ইজ এ লং টার্ম প্ল্যান টু উইন ওভার কম্পিটিশন সিগনিফিকেন্টলি। ইটস নট অর্গানিক, ইটস স্ট্র্যাটেজিক গ্রোথ। অর্গানিক গ্রোথ হয়তো ইয়ার অন ইয়ার আমি 10% এমনি গ্রো করতে পারবো বসে থাকলে, এফিসিয়েন্ট ম্যানেজমেন্ট দিয়ে। বাট আমি যদি ইনঅর্গানিক গ্রোথ করতে চাই, 10% আই এম নট হ্যাপি। I'll have to grow by 17%, 20%, 25%. Then I'll need a strategy to achieve that growth. Right? আমরা কি মিশন ভিশন ওয়ার্ড দুইটা শুনছি? ডেফিনেটলি শুনছি, তাই না? মিশন ভিশন, জি স্যার। Yes, sir. মিশন ভিশন কি জিনিস বলেন তো? আচ্ছা, এখন পর্যন্ত আমি যে আলাপ করছি সেটা বোঝা গেছে তো? জি স্যার। Right. স্যার তাহলে মিশন স্যার ভিশন কি জিনিস বলেন? স্যার ভিশন হলো, মিশন থেকে একটু বড়। আর ফর এক্সাম্পল আমি যদি বলি, আমার ভিশন হলো আমি বাংলাদেশ জয় করব। মানে যুদ্ধের এক্সাম্পল দিয়ে বলি, যেটা আপনি দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, পাকিস্তানের সাথে যেমন আমাদের সাথে যুদ্ধ হয়েছিল, তো পাকিস্তানের হয়তো এমন একটা ভিশন ছিল যে তারা বাংলাদেশ জয় করবে। তারপর ওরা কি করলো, ওকে, সেট করলো ছোট 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 মিশন, যে আমরা ফার্স্ট ঢাকা অ্যাটাক করব, আমরা এটা সাকসেস হয়ে তারপর আমরা চিটাগং অ্যাটাক করব। এই যে স্যার ছোট ছোট যে অ্যাটাকের গুলো বলতেছি স্যার, এগুলো এক একটা মিশন।
আর ভিশন হলো এই ছোট ছোট মিশন গুলো যখন ফুলফিল হয়ে যাবে, আলটিমেট ইন্ড হবে, তখনই আমার গোল বা লক্ষ্যে আমি পৌঁছাবো, সেটাকে বলতেছি আমি স্যার ভিশন। তাহলে আমারটা কি হয়েছে কিছুটা? ওকে, ভিশনটা সুন্দর হয়ে গেছে, মিশন ইম্পসিবল দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে গেছে। হুম। মানে আমি মুভির এক্সাম্পল দিচ্ছিলাম তো, মিশন ইম্পসিবল মুভিতে দেখা যাচ্ছে যে ওখানে ছোট ছোট মিশন, আমরা ওই সময় বলি যে এই মিশনে যাচ্ছি ওই মিশনে যাচ্ছি, ওইখানে ইনফ্লুয়েন্সড হয়ে গেছে, বাট অরিজিনালি মিশন ইজ নট দ্যাট। সো ভিশনটা ইজ আ লং টার্ম গোল অবজেক্টিভ, যেটার জন্য আমরা স্ট্র্যাটেজিক প্ল্যানিং করি। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। ভিশন, যদিও যুদ্ধের এক্সাম্পলে ধরেন বাংলাদেশের যে ইন্ডিপেন্ডেন্স ওয়ার, ওখানে আসলে সত্যিকার অর্থে একটা ভিশন ছিল না। ভিশন ছিল একটা সময় কি একটা ভিশন তৈরি হয়েছে যে আমরা বাংলাদেশ স্বাধীন হব, এটা যুদ্ধ করতে করতে তৈরি হয়ে গেছে একটা সময়, কিন্তু শুরুতে দ্যাট ওয়াজ নট দ্য ভিশন, দেয়ার ওয়াজ নো স্পেসিফিক ভিশন, রাইট? তখন আমরা টর্চার অত্যাচারের এগেইনস্টে লড়াই করছি। So এটা একটা খুব আইডিয়াল এক্সাম্পল হবে না। বাট আমি যদি এবার ওয়ার থেকে বিজনেসের দিকে এনে যদি আমি বলি, অ্যাপেক্সের এক্সাম্পলটা যদি আবার ব্যাক করি, যে আমি 2 বছরের মাথায় এই প্রোডাক্ট ক্যাটাগরিতে এই মার্কেট সেগমেন্টে 6% বা 4% এডিশনাল গ্রো করব, যেটা আমি কম্পিটিশন থেকে অ্যাকোয়ার করব, বাই এনহ্যান্সিং প্রোডাক্ট কোয়ালিটি বা এনহ্যান্সিং ভ্যালু প্রপোজিশন অ্যান্ড রিডিউসিং কস্ট। আমি যদি এই যে স্টেটমেন্টটা করলাম, এই স্টেটমেন্টটা ইজ এ স্মার্ট স্টেটমেন্ট। স্মার্ট স্টেটমেন্ট বুঝি স্পেসিফিক, মেজারেবল, মিজারেবল, হ্যাঁ সরি, অ্যাচিভেবল, অ্যাচিভেবল, attainable, টাইম, achievable, অ্যাচিভেবল, and time অ্যাটেইনেবল bound. বা অ্যাচিভেবল, জি স্যার, রিয়ালিস্টিক অ্যান্ড রিয়েলিস্টিক, টাইম বাউন্ড, টাইম হবো, জি স্যার। রাইট? সো স্মার্ট হতে হবে। ভিশন ইজ অলওয়েজ স্মার্ট, অর্থাৎ আমি এক্স্যাক্টলি জানি আমি কোন টাইমে কি জিনিস টার্গেট করছি কিভাবে। ইট হ্যাজ টু বি স্মার্ট, ভিশন হ্যাজ টু বি স্মার্ট, দ্যাট ইজ কল্ড ভিশন। যখন একটা অবজেক্টিভ, লং টার্ম অবজেক্টিভ, সিগনিফিকেন্ট গ্রোথ, সিগনিফিকেন্ট কোনো কিছু, আমরা $1 billion কোম্পানি হব বাই 2028, we will become $1 billion company by selling এই প্রোডাক্ট বা এই টাইপের প্রোডাক্ট টু underprivileged people through our network of something। এই যে জিনিসটা বললাম, টাইম বাউন্ড, স্পেসিফিক, মেজারেবল, তখন এটা হবে স্মার্ট। দিস উইল ফর্ম আ ভিশন অফ অ্যান অর্গানাইজেশন। নাও মিশন কি জিনিস, খুব কমনলি মিসআন্ডারস্টুড। ইভেন বড় বড় ম্যানেজমেন্ট গুরুরা, মানে গুরু বলবো না, সিইওস আর লিডার্স, দে মেনি very commonly confuse between this vision and mission. Vision is very clear. Okay, vision, what do we see, long term কি দেখতেছি, স্পেসিফিক। মিশন হচ্ছে গিয়ে purpose of existence of an organization or a entity, purpose of existence, why certain organization exists on the face of the earth. So একটা হেলথ কেয়ার অর্গানাইজেশন, একটা হসপিটাল, তার মিশন হতে পারে to provide high quality health care, and by doing so enhance life expectancy in the people of Bangladesh. So it's a purpose. It is not time bound. It is not specific যে কোন চ্যানেল দিয়ে, কোন পিপল, কত দিনের মধ্যে, কোন কোন প্রোডাক্ট দিয়ে, তাই না? But it actually tells the purpose of this organization. Why does this organization exist on the face of this earth? That is called mission. Mission is purpose. Okay, so mission হচ্ছে purpose, vision হচ্ছে destination. Mission হচ্ছে purpose, vision হচ্ছে destination. Long term, audacious, big destination, but specific, measurable. Clear? Mission or vision? So when we say strategy, strategy যখন আমরা ডিজাইন করি, তখন we need to define the mission.
উই নিড টু বি রিয়েলি সলিড অ্যান্ড ক্লিয়ার অ্যাবাউট দ্য পারপাস অফ অ্যান অর্গানাইজেশন। এটা সলিড না থাকলে কি হয়? লাফায় মানুষ, এন্টারপ্রেনাররা, পিপল কনফিউশনে, যেখানে অপরচুনিটি দেখে সেইখানে দৌড় দেয়। তার মিশনের সাথে এটা অ্যালাইন কিনা কেয়ার করে না, তার পারপাসের সাথে অ্যালাইন কিনা। সে সার্ভ করার কথা আন্ডার প্রিভিলেজ পিপল, ধুম করে সরকারি একটা প্রজেক্ট হাতে নিয়ে বসে পড়লো, যেটা হইতেছে কি কোরিয়ানদের সাপোর্ট দেওয়ার। ওই কোরিয়ান এক্সপ্যাটরা তো আন্ডার প্রিভিলেজ পিপল না। সো ইউ আর ডাইভার্টিং আউট ফ্রম ইউর মিশন। খুব কমন প্রবলেম অর্গানাইজেশন গুলার, ফোকাস হারায় ফেলায়, যার ফলে তারা সিগনিফিকেন্টলি বড় হইতে পারে না। সো এই জন্য মিশনটা ভালো করে সলিড হওয়া এবং সলিড ভাবে এটাকে নার্চার করা খুব প্রয়োজন। ইয়েস, বিজনেস যদি অপরচুনিটি দেখে বড়, মিশনকে টেইলর করা যায়, সেক্ষেত্রে ইউ চেঞ্জ দ্য ডেফিনেশন অফ ইউর অর্গানাইজেশন, ইট ইজ অলসো ওকে। বাট এইটা যদি প্রত্যেক মাসে একবার করে করি, দ্যাট ইজ নট ওকে। যেমন আমি যদি বলি আকিজ গ্রুপের কথা। So, আকিজ গ্রুপের আমি শিওর ওরকম স্ট্রাকচার্ড মিশন ছিল না হয়তো এক সময়, তখন শুরু করেছেন আকিজ সাহেব। বাট একটা সময় গিয়ে এটার মিশন যদি আমরা ডিফাইন করি, তাহলে একটা সময় ছিল হচ্ছে গিয়ে টোবাকো প্রোডাক্ট সাপ্লাই করা, রাইট? আকিজ বিড়ি, দ্যাট ওয়াজ দ্য থিং, আকিজ বিড়ি। গ্রাম বাংলার লেবার, ওয়ার্কার, ওয়ার্কিং ক্লাস পিপলের জন্য বিড়ি প্রোভাইড করা, দ্যাট ওয়াজ দ্য মিশন, পারপাস অফ এক্সিস্টেন্স। বাট এখনকার আকিজ গ্রুপ, ইজ দ্য মিশন সেম? এখন আকিজ রিসোর্সের ব্লুপিল বলে কোম্পানি আছে, যেখানে কল সেন্টার চলে, আইটি কোম্পানি আছে, আকিজ সিরামিক্স আছে, আকিজ টেবিল ওয়্যার আছে, আকিজ টেক্সটাইল আছে, অনেক কিছু আছে, রাইট? সো মিশন হ্যাজ চেঞ্জড, ইট ইজ ওকে টু চেঞ্জ দ্য মিশন। বাট তাই বলে এইটা না যে প্রতি মাসে একবার করে, বছরে একবার করে মিশন চেঞ্জ হবে। ডাইভার্সিফিকেশনের সাথে সাথে, ইন্ডাস্ট্রি চেঞ্জের সাথে সাথে, অ্যাডাপ্টেশনের সাথে সাথে মিশন চেঞ্জ হবে। বাট দ্যাটস লং টার্ম স্টিল, বাট ইটস নট টাইম বাউন্ড স্পেসিফিক। দ্যাটস দ্য পারপাস অফ এক্সিস্টেন্স, মিশন। এইটাও ক্লিয়ার বোঝাটা স্ট্র্যাটেজির একটা পার্ট। আর স্ট্র্যাটেজির সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে কি ডেস্টিনেশন, আমি কোথায় পৌঁছাতে চাই, কোন টাইমের মধ্যে পৌঁছাতে চাই, দ্য গোল। সেইটার উপরে বেস করে আমরা ব্যাটেলস অর্থাৎ স্ট্র্যাটেজিক অবজেক্টিভস সাজাবো। প্রত্যেকটা অবজেক্টিভ কানেক্টেড টুয়ার্ডস দ্য স্ট্র্যাটেজিক গোল, ভিশনের সাথে। তাহলে যদি আমরা অবজেক্টিভ গুলোকে অ্যাচিভ করতে পারি, তাহলে আমরা স্ট্র্যাটেজি অ্যাচিভ করতে পারবো, ভিশন অ্যাচিভ করতে পারবো। দ্যাট ইজ হাউ স্ট্র্যাটেজি স্টার্ট। সো দিস ইজ কল্ড স্ট্র্যাটেজিক প্ল্যানিং। স্ট্র্যাটেজিক প্ল্যানিং কনসেপ্টটাকে ক্লিয়ার? জি স্যার। জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। এটা কাজে লাগবে, এটা দেখবেন আপনারা। মানে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস মনে রাখবেন, ইটস নট অ্যাবাউট বিজনেস অনলি, ইটস নট অ্যাবাউট বিজনেস স্ট্র্যাটেজি। মানে আমরা বলি হচ্ছে স্ট্র্যাটেজির, আমি আরেকটু এক্সপান্ড করি। আমরা রেগুলারলি কমনলি মানে স্পেশালাইজড ভাবে অনেক কিছু করি, স্ট্র্যাটেজিতে অনেক ভাগ ভাগ আছে, অনেক রকমের ভ্যারিয়েশন আছে। বাট কমন ভ্যারিয়েশন যেটা, সেটাকে আমরা দুই ভাগে ভাগ করেছি। এটা একটাকে বলি কর্পোরেট স্ট্র্যাটেজি, আর একটাকে বলি হচ্ছে কি বিজনেস স্ট্র্যাটেজি। কর্পোরেট স্ট্র্যাটেজি ইজ অলওয়েজ জেনারেলি আ ট্রান্সফরমেটিভ স্ট্র্যাটেজি, অর্থাৎ আমি একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে অর্গানাইজেশনকে ট্রান্সফর্ম করব, ট্রান্সফরমেটিং স্ট্র্যাটেজি। সেক্ষেত্রে আমার ভিশনটা হচ্ছে কি টু ট্রান্সফর্ম দ্য অর্গানাইজেশন টু আ ডিফারেন্ট লেভেল। এটাকে আমরা সাধারণত বলি কর্পোরেট স্ট্র্যাটেজি। আবার বিজনেস স্ট্র্যাটেজি যখন বলি, তখন আমরা বলি হচ্ছে গিয়ে এটা একটা ট্রান্সফরমেশন, বাট বিজনেস স্ট্র্যাটেজি ইজ মোর অ্যারাউন্ড ডাইরেক্ট কম্পিটিশন হ্যান্ডলিং। কম্পিটিশনে বিজনেস স্ট্র্যাটেজিতে আমরা দুইটা টুল ইউজ করি। একটাকে বলি হচ্ছে কি আমরা অ্যাডভান্টেজ ইউজ করি, হ্যাঁ, যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বলি না আমরা, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দুইটা টুল দিয়ে আসে, দুইটা টেকনিকে আসে। এটা খুব একটা ইম্পর্টেন্ট লেসন। এটা আপনারা যদি মানে এটা আপনাদের ডাইরেক্টলি এই সাবজেক্টের সাথে রিলেটেড না হলেও, ইউ ক্যান টেক এ নোট অফ ইট, ইউ উইল বি বেনিফিটেড আউট অফ দিস। কারণ এই কনসেপ্টগুলো সবাই ক্লিয়ার করতে পারবে না। হ্যাঁ, আমি সব জায়গায় পাই না কনসেপ্ট ক্লিয়ারিটি। সো বিজনেস স্ট্র্যাটেজিতে দুই ভাবে প্লে করে অর্গানাইজেশন, কম্পিটিটিভ এজ তৈরি করে। একটাকে বলে হচ্ছে গিয়ে থ্রু ভ্যালু লিডারশিপ, আরেকটাকে বলে থ্রু কস্ট লিডারশিপ। ভ্যালু লিডারশিপ, কস্ট লিডারশিপ। I'm sure we understand the differences between price, value, and cost. এটা তো বুঝি, প্রাইস, ভ্যালু, কস্ট, এটা বুঝি। জি স্যার, বুঝি স্যার। রাইট। প্রাইস হচ্ছে গিয়ে যে কোনো কমোডিটি, প্রোডাক্ট আর সার্ভিস মার্কেটে যেই প্রাইসে ইকুইলিব্রিয়ামের মাধ্যমে, ডিমান্ড এবং সাপ্লাই ইকুইলিব্রিয়ামের মাধ্যমে প্রাইস সেটিং হয়। অর্থাৎ মার্কেটে এইটার হ্যান্ড ওভার বা এক্সচেঞ্জ কত টাকায় হবে, কত কারেন্সিতে হবে, দ্যাট ইজ কল্ড প্রাইস।
কস্ট হচ্ছে গিয়ে ওই সেম প্রোডাক্টটা তৈরি করতে গেলে বা প্রডিউস করতে গেলে বা সাপ্লাই করতে গেলে বা অ্যাভেলেবল করতে গেলে ডেলিভার করতে গেলে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট দ্যাট যে প্রোভাইডার তার খরচ হয়, ডিফারেন্সটা হচ্ছে প্রফিট। কস্ট আর প্রাইস ইজি টু আন্ডারস্ট্যান্ড। ভ্যালু কি? ভ্যালু হচ্ছে গিয়ে একজন কনজিউমার, ইউজার অফ দ্য প্রোডাক্ট, সে এইটা থেকে কতটুকু উপকারিতা পায়। নাও এই উপকারিতা কতটুকু পায় সেটা তো ইজ সাবজেক্টিভ, এটাকে তো অঙ্ক করে বের করা টাফ, তাই না? সে আমি আজকে আমার এখানে একটা স্পেস আছে, ডাইনিং এবং ড্রয়িং এর মাঝখানে একটা বড় লবির মতো আছে, ওখানে আমার বাচ্চা ছোট ছেলেটা খেলে। সো ওর গরম লাগে বলে আমি ওখানে ঝাড়বাতি খুলে আজকে একটা ফ্যান লাগিয়েছি। সে ফ্যানটা কেনার সময় আমি কয়েকজনের সাথে, আমার বাসা সবই যখন কিনছি ফ্যান, তখন আই হ্যাভ চোজ এ পার্টিকুলার ব্র্যান্ডের ফ্যান। সিলিং ফ্যানের দাম সবই প্রায় 3,000 টাকার আশেপাশে, 3,000, 3200, 2800। নাও আমি একটা পার্টিকুলার ব্র্যান্ডের ফ্যান কিনছি, কারণ আমার কাছে মনে হয়েছে যে এই ফ্যানটা বেটার, বা আমাকে যারা অ্যাডভাইস করছে তাদের কাছে মনে হয়েছে এই ফ্যানটা বেটার, সেম প্রাইসে। সো এখানে কিন্তু প্রাইসটা এই ডিসিশনটা ড্রাইভ করে নাই, কি ড্রাইভ করেছে? ভ্যালু। এইটা থেকে আমি আসলে উপকারিতা বা ভ্যালু কি পাই, কি রকমের ভ্যালু দেখছি এটাকে, সেটার উপরে এই ডিসিশনটা ড্রাইভ করেছে। ভ্যালুকে মেজার করা যায় কিন্তু খুব মজার একটা ভাবে, সেটা কি? এটাকে বলে পারসিভড ভ্যালু। অর্থাৎ এই যে 3,000 টাকার ফ্যান, বা আমি এটা 3200 টাকা দিয়ে কিনছি, আমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে 4টা ব্র্যান্ডের ফ্যান আমার সামনে আনা হলো, আমি কোনটা কত টাকা দিয়ে কিনতে রাজি আছি? 4টার দামই 3200 টাকা। ভালো করে শুনে নেওয়ার কথা, 4টার প্রাইসই 3200 টাকা। আমি এজ এ কাস্টমার কোনটা কত টাকা দিয়ে কিনতে রাজি আছি? আমি বললাম যে ব্র্যান্ড এক্স, আমি, এটা 3200 টাকা বেশি লাগতেছে, এইটা আই ডোন্ট থিঙ্ক এটা 3200 টাকার মতো ফ্যান। বলি না আমরা অনেক সময় এরকম, এইটা এত টাকার প্রোডাক্ট, আমরা বলি এরকম, রাইট? বিকজ আমরা একটা জি স্যার। পারসেপশন, দের ইজ এ পারসিভড ভ্যালু। এইটা 2800, 2700, 28, বড় জোর 2800 হলে ঠিক আছে, 3200 ইজ টু মাচ এই ফ্যানের জন্য। তার মানে ওর প্রাইস 3200, বাট পারসিভড ভ্যালু হচ্ছে 2800। আবার আমি যে ফ্যানটা কিনছি, আমি হয়তো বলবো এটা 3500 হইলেও আমি এটাই কিনতাম, এটা 3500 হইলেও আমি এটাই কিনতাম। তার মানে আমার কাছে এই পার্টিকুলার প্রোডাক্টটার পারসিভড ভ্যালু 3,500 টাকা, প্রাইস 3200 টাকা। সো দিস ইজ কল্ড পারসিভড ভ্যালু। যে আমি 3500 টাকা হইলেও এটা কিনতাম, কাস্টমার যদি তাই বলে, তাহলে এটা পারসিভড ভ্যালু। নাও কম্পিটিটিভ এজে আইদার ভ্যালু লিডারশিপ দিয়ে কম্পিটিটিভ এজ তৈরি, অর কস্ট লিডারশিপ। আমি যে কথাটা বললাম ভ্যালু লিডারশিপ, এইটা হচ্ছে কি, যখন আমি প্রাইস এবং পারসিভড ভ্যালুর মধ্যে ডিফারেন্সে আগায় থাকবো মার্কেটে, তখন আই হ্যাভ গট আ ভ্যালু লিডারশিপ ফর মাই প্রোডাক্ট। অর্থাৎ আমি যদি এই ফ্যানের ম্যানুফ্যাকচারার হয়ে থাকি, আমার ফ্যান মানুষজন পারসিভ করে যে 3500 টাকা হইলেও এটা চলে, অথচ মার্কেটে আমি কম্পিটিশনে প্রাইস রাখছি 3200 টাকা। বাকি সবার ফ্যান, কেউ 3200 টাকায় স্যাটিসফ্যাক্টরিলি কেনে, কেউ 3300 কেনে, কেউ 2800-তে কেনে, মানে কিনতে চায়। পারসিভড ভ্যালু, তার মানে পারসিভড ভ্যালুতে আমি এটা প্রাইসের থেকে সবচেয়ে বেশি আগায় আছি। তার মানে আমার ভ্যালু লিডারশিপ আছে, আমি কম্পিটিটিভ এজ আছে আমার। এখন ভ্যালু লিডারশিপ তৈরি হয় কি করে? হয়তো তার সার্ভিস ভালো ভালো, হয়তো তার ওয়ারেন্টির রেপুটেশন ভালো, হয়তো ফ্যানগুলার ডিজাইন অন্য ফ্যান, যে কোনো ফ্যানের চেয়ে সুন্দর বেশি, দ্যাটস এ ভ্যালু লিডারশিপ। হয়তো ফ্যানগুলার ডিউরেবিলিটি বেশি, হয়তো ফ্যানটার অ্যাভেলেবিলিটি বেশি, সি, হয়তো ফ্যানটার ইলেকট্রিসিটি কনজাম্পশন কম, হয়তো ফ্যানটার স্পিড বেশি। দিজ অল আর ভ্যালুজ। এইটা দিয়ে যখন লিডারশিপ হয় তখন হচ্ছে ভ্যালু লিডারশিপ বলে, এটা কম্পিটিটিভ এজ। আরেকটা হচ্ছে কস্ট লিডারশিপ। একই ফ্যান 3200 টাকায় সব কটা বিক্রি করে, বাট এই পার্টিকুলার কোম্পানিটার বা অন্য একটা কোম্পানির
সবার কস্ট আসে হচ্ছে গেছে ফ্যানটা তৈরি করতে 2,000 টাকা লাগে, কিন্তু একটা কোম্পানি কোনো একটা টেকনোলজি ইউজ করে এফিসিয়েন্সি এনশিওর করে কোনোভাবে এইটা সে 1,800 টাকায় প্রডিউস করতে পারে 2,000 টাকার জায়গায়। তার মানে তার কম্পিটিশনের থেকে সে 200 টাকা কমে প্রডিউস করতে পারে। তার মানে তার হাতে 200 টাকা এক্সট্রা আছে। তার মানে কি? তার মানে হচ্ছে এই 200 টাকা সে চাইলে প্রাইসে ডিসকাউন্টে ইউজ করতে পারে ক্যাম্পেইনে। এই 200 টাকা সে চাইলে রিটেইলারকে এক্সট্রা বেনিফিট দেওয়ার জন্য ইউজ করতে পারে। এই 200 টাকাকে সে চাইলে রমরমা অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করতে ইউজ করতে পারে। এই 200 টাকাকে সে চাইলে এডিশনাল ওয়ারেন্টি অ্যাকোমোডেট, কারণ ওয়ারেন্টির সাথে কস্ট অ্যাসোসিয়েটেড, ওয়ারেন্টি অ্যাকোমোডেট করার জন্য ইউজ করতে পারে, যাতে সে কম্পিটিটিভ এজ তৈরি করতে পারে। তার মানে কস্ট লিডারশিপও ইজ আ কম্পিটিটিভ এজ। সো বিজনেস স্ট্র্যাটেজি যখন আমরা বলবো, ডাইরেক্ট বিজনেস স্ট্র্যাটেজি প্রোডাক্ট ওয়াইজ, একটা প্রোডাক্টের বিজনেস স্ট্র্যাটেজি আসে কস্ট লিডারশিপ আর ভ্যালু লিডারশিপ থেকে। আর কর্পোরেট স্ট্র্যাটেজি ইজ ট্রান্সফরমেটিভ স্ট্র্যাটেজি, যেখানে আমরা লং টার্ম ভিশন সেট করব এবং স্টেপ বাই স্টেপ স্ট্র্যাটেজিক অবজেক্টিভ গুলাকে প্ল্যান করব এবং ওইটা রিচ করব ওভার এ লং পিরিয়ড অফ টাইম। এই দুই ভাগে আমরা স্ট্র্যাটেজিকে দেখি। সো এখন থেকে আপনারা যখন স্ট্র্যাটেজি ওয়ার্ডটা শুনবেন, নাও ইউ নো, যদি আমি এক্সাক্ট বিজনেস প্রোডাক্টের বিজনেস স্ট্র্যাটেজি বলি, মার্কেটের স্ট্র্যাটেজি যদি বলি, তাহলে সেটা বয়েলস ডাউন টু কস্ট লিডারশিপ অ্যান্ড ভ্যালু লিডারশিপ ক্রিয়েশন। যদি আমি ওভারঅল স্ট্র্যাটেজির কথা বলি বা ট্রান্সফরমেটিভ স্ট্র্যাটেজি বা কর্পোরেট স্ট্র্যাটেজির কথা বলি, দিস বয়েলস ডাউন টু হ্যাভিং আ লং টার্ম অবজেক্টিভ ভিশন অ্যান্ড দেন সাম ব্যাটেলস স্ট্র্যাটেজিক প্ল্যানিং টু রিচ দ্য ভিশন, বাট দ্য ভিশন ইজ স্মার্ট। অ্যান্ড মিশন যখন ওয়ার্ডটা শুনবো, দ্যাট ইজ পারপাস অফ এক্সিস্টেন্স অফ এ কোম্পানি। স্ট্র্যাটেজি ক্লিয়ার? ইয়েস স্যার। গ্রেট। সো লেটস গেট ব্যাক টু আওয়ার ডিসকাশন। আমি জাস্ট একটা অপরচুনিটি হলো বলে আপনাদেরকে স্ট্র্যাটেজি, কারণ এটা আমার খুব পছন্দের একটা সাবজেক্ট, আপনারা বুঝেই ফেলছেন আমি শিওর। অনেক পছন্দের সাবজেক্টের মধ্যে এটা আমার অন্যতম একটা পছন্দের সাবজেক্ট, টু টক অ্যাবাউট স্ট্র্যাটেজি, বিকজ আমি ব্যক্তিগতভাবে আমি স্ট্র্যাটেজি কনসালটেন্ট অ্যান্ড বড় বড় কর্পোরেটের বা বড় বড় ইয়েতে এই ধরনের বিজনেস স্ট্র্যাটেজি তৈরি করা বা বিজনেস স্ট্র্যাটেজি ইনোভেশনের মাধ্যমে আর কি, দ্যাট ইজ, আমি আসলে ইনোভেশন নিয়ে যখন কাজ করি, আমি খুব পছন্দ করি ইনোভেশন নিয়ে কাজ করতে। সো when I think of innovation, creating competitive advantage for a product, for a company, for a brand, then I think about all these slices and dice, এই টুকরা টুকরা জিনিসগুলো চিন্তা করি আর কি। So এটা আমার খুব পছন্দের একটা জিনিস। So anyways, সো স্ট্র্যাটেজিক প্ল্যানিং এ কিভাবে হেল্প করে এমআইএস? বিকজ স্ট্র্যাটেজিক প্ল্যানিং, আমি যদি গোল সেট করতে চাই, আমি যদি মেজার করতে চাই যে যে প্রত্যেকটা ব্যাটেল আমি কি উইন করতেছি না করতেছি, তাহলে আই নিড ডেটা, এবং আই নিড ডেটা ইন এ পার্টিকুলার ফরম্যাট, তাই না? সো ওই জায়গায় একটা ডেটা ড্রিভেন স্ট্র্যাটেজি টুল, যেমন ব্যালেন্স স্কোরকার্ড, যেমন আমি ব্যালেন্স স্কোরকার্ড নিয়ে কাজ করি। ব্যালেন্স স্কোরকার্ড আপনারা অনেকে, আমি জানি না জানেন কিনা, বাট ব্যালেন্স স্কোরকার্ড ইজ অ্যানাদার ফ্যাসিনেটিং থিং, স্ট্র্যাটেজিক টুল। আমার বাংলাদেশের খুব কম লোকজন ব্যালেন্স স্কোরকার্ডে সার্টিফাইড, আই এম ওয়ান অফ দেম। সো ব্যালেন্স স্কোরকার্ড হচ্ছে গিয়ে, এটাকে বলা হচ্ছে কি, এই যে ভিশনটাকে আমরা 4টা পার্সপেক্টিভে সমস্ত ব্যাটেল গুলোকে সাজাই ব্যালেন্স স্কোরকার্ডে। এটা হচ্ছে ডক্টর নর্টন অ্যান্ড ডক্টর কাপলান, দুজন হার্ভার্ড প্রফেসর, ওনারা এই ব্যালেন্স স্কোরকার্ড এটা ফরম্যাটটা বা ফ্রেমওয়ার্কটা নিয়ে আসছিলেন। সো এইটাতে আমরা সমস্ত জিনিসকে 4টা পার্সপেক্টিভে ভাগ করি। একটাকে বলি ফাইন্যান্সিয়াল পার্সপেক্টিভ, একটাকে বলি কাস্টমার পার্সপেক্টিভ, একটাকে বলি ইন্টারনাল প্রসেস পার্সপেক্টিভ, একটা বলি গ্রোথ লার্নিং অ্যান্ড গ্রোথ পার্সপেক্টিভ। 4টা পার্সপেক্টিভে সমস্ত ব্যাটেল গুলোকে সাজানো হয়, ইন্টারকানেক্ট করা হয়। সো দিস ইজ আ ফ্রেমওয়ার্ক অফ ডিজাইনিং ইউর স্ট্র্যাটেজি। এই জায়গায় এই যে আমরা যখন বললাম 4টা পার্সপেক্টিভে এবং প্রত্যেকটার মধ্যে মাল্টিপল থিম, মাল্টিপল স্টেজ অবজেক্টিভ যখন থাকে, তখন এইগুলা ডেটা ড্রিভেন মনিটরিং দরকার হয়। These are very mathematical data driven decision making গুলা, খুব মজার, খুব ইন্টারেস্টিং জিনিস এগুলা। সো ওই জায়গায় উই অলওয়েজ সি ডেটা, যেমন আমি সবসময়, যেমন আমি মেট্রিক্স ইউজ করি, সে আমরা জানি আরপু, তাই না, এভারেজ রেভিনিউ পার ইউজার। হ্যাঁ, সেরকম আর পাই এভারেজ রেভিনিউ পার আর এআরপিসি বলি, এভারেজ রেভিনিউ পার ক্লায়েন্ট, যখন বিটুবি আমরা করি, আমরা বলি হচ্ছে গেছে ক্যাক, কাস্টমার অ্যাকুইজিশন কস্ট। ওদিকে আবার দেখে হচ্ছে এলটিভি, লাইফ টাইম ভ্যালু অফ আ কাস্টমার, এভারেজ কাস্টমার। সো আমরা এলটিভি বাই ক্যাক, মানে এলটিভি ক্যাক রেশিও বলি, এই মেট্রিক দিয়ে আমরা দেখি হচ্ছে কি আসলে আমার কাস্টমার রিটেনশন এবং তার থেকে টাকা এক্সট্রাকশন কতটুকু হচ্ছে।
দিস আর ম্যাথমেটিক্স ইন বিজনেস। বিজনেস কিন্তু সায়েন্সের মতো, ইটস ভেরি ফ্যাসিনেটিং। আমরা অনেকে বিজনেস সম্পর্কে যাদের অত মানে যাওয়া হয়ে ওঠে না, অত কনসেপচুয়াল লেভেলে, অত মডার্ন বিজনেস ম্যানেজমেন্টে সবার যাওয়া হয়ে ওঠে না। ইফ ইউ এন্টার দ্যাট ওয়ার্ল্ড ইজ অ্যানাদার ফ্যাসিনেটিং ওয়ার্ল্ড, যেখানে আমরা নাম্বার দিয়ে খেলি। উই হ্যাভ দিস মেট্রিক্সেস যেগুলো আমাদেরকে বলে যে এক্স্যাক্টলি একটা অর্গানাইজেশনের মার্কেটিং অ্যাক্টিভিটির কোন সাইডে ডেফিসিয়েন্সি হচ্ছে, কোন সাইডে স্ট্রেংথ হচ্ছে, অপারেশন অ্যাক্টিভিটিতে কি হচ্ছে, প্রোডাকশন অ্যাক্টিভিটিতে কি হচ্ছে। So we take these matrices, measure them and see. So balance scorecard হচ্ছে ওরকম একটা টুল যেটা পুরা বিজনেসের এই যে স্ট্র্যাটেজিক অবজেক্টিভ এবং তার জন্য যে স্ট্র্যাটেজিক প্ল্যানিং, এটাকে প্রত্যেকটাকে লেয়ারে 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 ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং এর জন্য ভেঙে দেয়। তখন উই নিড অ্যান এমআইএস সিস্টেম যে আমাকে কন্টিনিউয়াসলি প্রতিটা লেয়ারে ডেটা ফিড করতেছে রুটিন ভাবে, সো দ্যাট উই ক্যান কিপ আপ উইথ দ্য স্ট্র্যাটেজিক প্ল্যানিং। ঠিক আছে, আমি আর এর চেয়ে ফার্দার ডিটেলে গেলাম না। আই আই লিভ ইট। যারা কিউরিয়াস আপনাদের মধ্যে, মনে রাখবেন কিউরিয়াসিটি ইজ আ কি। স্টিভ জবসের একটা কথা আছে না, একটা গ্রাজুয়েশন সেরেমনির একটা স্পিচে বলছিল, কি বলছিল? স্টে হাংরি, স্টে ফুলিশ। দিস আর সো ভ্যালুয়েবল টু phrases, phrased advices. You cannot imagine. So stay hungry যদি আপনারা না থাকেন নলেজের জন্য, যেই যুগ পড়তেছে বা যেই যুগ পড়ে গেছে অলরেডি এবং সামনে যেই যুগগুলো আসতেছে, ইট উইল বি নাইটমেয়ার টু সার্ভাইভ। হ্যাঁ, সো হাঙ্গার থাকতে হবে নলেজের। সো আমি কিছু কিউ দিলাম আপনাদেরকে, কিছু টেস্ট দিলাম, কিছু স্বাদ করাইলাম এক্সপ্লোরেটরি, হাউ বিজনেসেস আর ম্যানেজ, হাউ বিজনেসেস আর ডান, হাউ বিজনেসেস আর প্ল্যান্ড মডার্ন ওয়ার্ল্ডে। আমাদের দেশে এখনো হয়তো ওই পরিমাণ প্র্যাকটিস চলে আসে না, বাট প্লিজ গ্র্যাব অপরচুনিটিস ফর লার্নিং, ইমেন্স অপরচুনিটি আছে লার্ন করার। বি হাংরি অ্যান্ড লার্ন। হ্যাঁ, ওকে, উইথ দ্যাট লেটস মুভ টু দ্য নেক্সট টপিক। কারো কোনো প্রশ্ন এই পর্যন্ত স্যার আমি যে একটা আলোচনা করলাম? স্যার একটু জানার রিকোয়েস্ট ছিল স্যার, আপনার বলো। মেইল আইডিটা কি দেওয়া যাবে স্যার, আমরা যদি কখনো কোনো কিছু জানতে চাই বা দরকার হয়? শিওর, মেইল আইডি ইজ এ গুড থিং। আমার পার্সোনাল মেইল আইডি হচ্ছে কি abdul.motin@gmail.com, abdul.matin.gmail.com। থ্যাংক ইউ ওটাই স্যার। ইমেল আইডি। ইউ ক্যান রিচ আউট অন লিঙ্কডইন অলসো। হ্যাঁ, আমি ফেসবুকে আমি অ্যাক্টিভ না, আমি জাস্ট লিঙ্কডইনে অ্যাক্টিভ। অ্যাক্টিভ বলবো না, লিঙ্কডইনে আছি। আর হচ্ছে গিয়ে ইয়েতে কি বলে, ইমেল। এনিওয়েজ, সো কমিউনিকেশন, সো ওইটা নিয়ে যদি স্ট্র্যাটেজিক প্ল্যানিং নিয়ে আর যদি কোনো কোশ্চেন না থাকে, লেটস মুভ ফরওয়ার্ড। কমিউনিকেশন অ্যান্ড কোলাবোরেশন। সো এমআইএস কি হয়? এভরিবডি আন্ডারস্ট্যান্ডস দ্য সেম ল্যাঙ্গুয়েজ, এভরিবডি আন্ডারস্ট্যান্ডস দ্য সেম সেট অফ ডেটা। এখানে এক্সাম্পল হিসেবে ইআরপির কথা বলা হয়েছে, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। দিস ইজ অ্যানাদার বিগ ডিসকাশন। আমি জানি না ইআরপি নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছিলাম কিনা। দিস ইজ অ্যানাদার থিং ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড ভেরি ওয়েল। What is enterprise resource planning? Enterprise resource planning is about enterprise wide or the full organization, holistic organization. If it is a group of company, the whole group. If it is a huge manufacturing company, all the functions, all the product lines, all the divisions combined, we call it enterprise. Now, what about planning? আমরা বলছি resource planning. What are the resources? 4টা resources, তাই না? আমরা গত ক্লাসে মনে হয় আলোচনা করছিলাম নাকি, সার্টিফিকেট লেভেলে আমার মনে নাই। 4টা resources, 4 M's: material, man, machine, money. Material, man, machine, money. 4টা বেসিক রিসোর্সেস অফ এনি বিজনেস। নাও সার্ভিস বিজনেস যেতে হয় তাহলে ওখানে মেশিন, হয়তো মেশিনের জায়গায় হয়তো নলেজ হতে পারে, টুলস হতে পারে। ওকে, সো ম্যাটেরিয়াল, ম্যান, মেশিন, মানি, এই যে 4টা বেসিক রিসোর্স যে কোনো অর্গানাইজেশন, একটা বিজনেসের, এই 4টাকে এফিসিয়েন্টলি ইউজ করার জন্য উই নিড প্ল্যানিং। এই প্ল্যানিং এর জন্য উই নিড অ্যান ইন্টিগ্রেটেড হোলিস্টিক ভিউ অফ দ্য অর্গানাইজেশন। সেলস এর অর্ডার যখন হচ্ছে, এটা ফাইন্যান্সিয়াল ইম্প্যাক্ট কি হবে, আমার কস্টিং কি আছে, সাপ্লাই চেইনে আলটিমেটলি কি সোর্সিং এর ব্যাপার আছে, এটা কিভাবে হচ্ছে, সেই জিনিসের ইনফরমেশন গুলা ইন্টিগ্রেটেড আকারে এক্সিস্ট করাটা প্রয়োজন। আদারওয়াইজ এই এফিসিয়েন্সি অ্যাচিভ করা চ্যালেঞ্জ।
সো এই কারণেই ইআরপি এক্সিস্ট করে। It is a form of collaboration and communication across the organization, which has got a lot of MIS component, যেখানে আমি রেগুলার সেলস এর ডেটা পাচ্ছি, রেগুলার অর্ডারের ডেটা পাচ্ছি, রেগুলার প্রোডাকশনের ডেটা পাচ্ছি, রেগুলার ইনভেন্টরি ডেটা পাচ্ছি, সো রেগুলার কাস্টমার আউটস্ট্যান্ডিং এর ডেটা পাচ্ছি। সো এই জিনিসগুলো হেল্পস ইন কোলাবোরেশন এন্ড কমিউনিকেশন, মেকিং ডিসিশনস এন্ড প্ল্যানিং বেটার। দ্যাট ইজ হাউ এমআইএস কন্ট্রিবিউটস ইন দ্য রোল অফ কমিউনিকেশন এন্ড কোলাবোরেশন। তাহলে এমআইএস এর রোল আমরা আলোচনা করছিলাম। ডিসিশন সাপোর্ট, ইজি আন্ডারস্টুড। অপারেশনাল এফিসিয়েন্সি, ডেফিনেটলি when we get expo, when you get more information, it's always more efficient. Strategic planning, if we can feed layer by layer strategic planning এর অবজেক্টিভ গুলোর মধ্যে ইনফরমেশনকে রেগুলার মনিটরিং করতে পারি in a number form, objectively it helps reach the strategic outcome or strategic goal. Communication and collaboration, when we have an integrated system across the organization, it enables collaboration and communication, and the MIS feature of it feeds the whole organization with appropriate and correct data to be more efficient. Clear? So generally, MIS কে আমরা দেখি as reporting tool, তাই না? এমআইএস ইনফর্ম, আমরা এতবার যত এমআইএস এর কথা বলছি আমরা বলছি রুটিন ডিসিশন মেকিং টুল, বাট মোর ইম্পর্টেন্টলি উই হ্যাভ অলওয়েজ টকড অ্যাবাউট এমআইএস অ্যাজ ইফ ইট ইজ আ রিপোর্টিং মেকানিজম, ইটস এ রিপোর্টিং টুল। আমি ডেটার্স রিপোর্ট পেতে চাই, আমি এই রিপোর্ট পেতে চাই, সেই রিপোর্ট পেতে চাই। সো ইটস ইটস ইন মেনি কেসেস ইটস অলওয়েজ আ রিপোর্টিং। সো আমার কি রিপোর্টিং এর জন্য তাহলে সবসময় এমআইএসই লাগবে? হুম, এমআইএসই লাগবে? এমআইএস ছাড়া কি রিপোর্টিং অল্টারনেটিভস নাই? সো দিস ইজ ওয়ান কোশ্চেন। So this is one question that can come up in our mind. সো রিপোর্টিং অল্টারনেটিভ আছে হচ্ছে কি, এছাড়া আমি যদি সিস্টেমে, যে কোনো ইআরপি সিস্টেমে হোক, আমার অ্যাকাউন্টিং সফটওয়্যারে হোক, আমার সেলস সফটওয়্যার হোক, বিলিং অ্যাপ্লিকেশন হোক, আমি যদি একটা অল্টারনেটিভ হতে পারে স্ট্রাকচার রিপোর্টিং, ওই সফটওয়্যারের ডেটার উপরে বেস করে স্ট্রাকচার রিপোর্টিং, দিস এ রিপ্লেসমেন্ট, দিস এন অল্টারনেটিভ অফ হ্যাভিং অ্যান ইন্টিগ্রেটেড অর আ হোলিস্টিক এমআইএস সলিউশন। দ্যাট ক্যান বি অ্যান অল্টারনেটিভ। স্ট্রাকচার রিপোর্টিং, অ্যাডহক রিপোর্টিং, যে কোনো সময় আমি রিপোর্ট একটা নির্দিষ্ট ফরম্যাটে যদি তৈরি করি অ্যাডহক, সেটা যদি রেগুলার বেসিস করি, দ্যাট ইজ অলসো অ্যান এমআইএস রিপ্লেসমেন্ট হতে পারে, এমআইএস অল্টারনেটিভ হতে পারে। অনেক সময় আমরা কিছু টুল ইউজ করি যেখানে আমরা ড্যাশবোর্ডস এবং ডেটা ভিজুয়ালাইজেশন করি। আপনারা শুনে থাকবেন পাওয়ার বিআই, দেন হচ্ছে গিয়ে মেটাবেস। হ্যাঁ, সো এই ধরনের কিছু সিস্টেম আছে যেগুলো ডেটা ভিজুয়ালাইজেশন করে, অর্থাৎ রিপোর্ট গুলাকে সিস্টেম থেকে নিয়ে নির্দিষ্ট লজিক দিয়ে, নির্দিষ্ট ইয়ে দিয়ে আমাকে ভিজুয়ালাইজ করে চার্টের মাধ্যমে, টেবিলের মাধ্যমে খুব সুন্দর করে ডেটাকে রেগুলার প্রেজেন্ট করে। যেমন আমি এই মোমেন্টে রেগুলার দেখি, আমার সামনেই খোলা থাকে সব সময় আমার এখানে কতগুলা মেটাবেস ড্যাশবোর্ড। আই আই মানে অ্যাবসলিউটলি এটা মানে অন রেগুলার বেসিস আমি এটাকে মনিটর করি। হ্যাঁ, যেমন আমি যদি আপনাদেরকে এখনই দেখাই ডেটা ভিজুয়ালাইজেশন, সেই যে একটা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, তাই না? আমি বিভিন্ন চ্যানেল অনুযায়ী আমার কোম্পানির রেভিনিউ আমি দেখতেছি, যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি জি স্যার। প্রত্যেক দিনের, প্রত্যেক উইকের এবং এখন পর্যন্ত বিভিন্ন চ্যানেলের, সেটা হচ্ছে গিয়ে বি হসপিটালের কনসালটেশন লেড রেভিনিউ, আবার দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে বির কালেকশন পয়েন্টের রেভিনিউ। এরকম করে বিভিন্ন চ্যানেলে ডেটা লোড হচ্ছে, বিভিন্ন চ্যানেলের রেভিনিউ দেখছি। আবার আমি যখন এটাতে চেঞ্জ করতেছি, সে দিস ইজ আমি আওয়ারলি রেভিনিউ ট্রেন্ড, আমার দিনের রেভিনিউ ট্রেন্ড। আজকের দিনে এখন পর্যন্ত এই পার্টিকুলার চ্যানেল থেকে 1.3 মিলিয়ন টাকা, মানে 13 লাখ টাকা রেভিনিউ হয়েছে আজকে। হ্যাঁ, সো এই যে রেভিনিউ ট্রেন্ড, আমার বিভিন্ন ইয়েতে কোন ডিপার্টমেন্ট থেকে কি ধরনের রেভিনিউ হচ্ছে, হ্যাঁ, কোন প্রোডাক্ট থেকে কি ধরনের রেভিনিউ, তার কন্ট্রিবিউশন কি, কনসালটেশন থেকে কিরকম হচ্ছে, কোরিয়ান প্রি এন্ট্রি স্ক্রিনিং প্যাকেজ থেকে কত হচ্ছে, কোভিড টেস্ট থেকে আজকে 6,54,000 টাকার কোভিড টেস্ট হচ্ছে আজকে। সো এই যে জিনিসগুলা আমি রেগুলার দেখছি, দিস ইজ ডেটা ভিজুয়ালাইজেশন, দিস ইজ ভিজুয়ালাইজেশন, যেটা আমাকে ডিসিশন মেকিং এ হেল্প করতেছে। যেটা আমি বলছিলাম না যে বিজনেস কিন্তু খুব অবজেক্টিভ, মডার্ন বিজনেস একদম ডেটা ড্রিভেন।
সেটার আমি আপনাদের একটা গ্লিম্পস দিলাম যে আমি প্রত্যেকটা চ্যানেল ওয়াইজ, প্রোডাক্ট ওয়াইজ, ডিপার্টমেন্ট ওয়াইজ, টাইম ওয়াইজ, আমি প্রত্যেকটা আওয়ারলি করে আমি রেজাল্ট দেখতেছি কন্টিনিউসলি। অ্যান্ড অ্যাজ এ সিইও আমার সামনে কন্টিনিউসলি এগুলি খোলা থাকে। আই অলওয়েজ লুক ইনটু অল দিস থিংস, দেখে আমি বুঝতে পারি যে হাউ দ্য বিজনেস ইজ মুভিং। সো সেটা হচ্ছে যে এইটা একটা অল্টারনেটিভ, এই ভিজুয়ালাইজেশন, যেটা যে ট্যাবলো, পাওয়ার বিআই, মেটাবেজ। আমরা একটু আগে দেখলাম যে ড্যাশবোর্ডটা, দ্যাট ওয়াজ মেটাবেজ ড্যাশবোর্ড। সো দিজ আর বিভিন্ন কেপিআই সেট করা আছে, বিভিন্ন রুল সেট করা আছে, সেখান থেকে আমরা দেখতেছি। ওকে, দেন হচ্ছে কি এটা একটা অল্টারনেটিভ ড্রিল ডাউন রিপোর্টিং। অনেক ক্ষেত্রে একটা রিপোর্ট যেটাতে আমরা ড্রিল ডাউন করতে পারি, অর্থাৎ এখানে আমার হয়তো রেভিনিউ দেখাচ্ছে, শুধুমাত্র বি2সি রেভিনিউ দেখাচ্ছে, বিজনেস টু কনজিউমার, কনজিউমার বিজনেসের রেভিনিউ দেখাচ্ছে। আর কনজিউমার বিজনেসে আমি যখন ডাবল ক্লিক করছি তখন ওখান থেকে আমি দেখতে পাচ্ছি অনলাইন রেভিনিউ কত, ডিজিটাল রেভিনিউ কত, নন ডিজিটাল রেভিনিউ কত। নন ডিজিটালে যখন করতে পারছি তখন আমি দেখতে পাচ্ছি কল সেন্টারের থ্রু দিয়ে কত রেভিনিউ আসছে, আমার ওয়াক ইন রেভিনিউ কত আসছে। সো এই যে আমি ড্রিল ডাউন করছি, নেক্সট লেভেল অফ ডিটেল, নেক্সট লেভেল অফ ডিটেল সামারি থেকে যাচ্ছি, এটাকে বলে ড্রিল ডাউন রিপোর্ট। That is also an alternative of MIS system. So generally in organizations we have an integrated large MIS system, but যদি কারো MIS system না থাকে full fledged, these are alternatives to MIS, the way we get information, these routine decision making এর জন্য। বোঝা গেছে? Yes, sir. Great. So now if we look at 8:34 বাজে, আমরা কি একটা ব্রেক নিব? আমরা একটা ব্রেক নেই, ছোট ব্রেক নেই, হ্যাঁ, নামাজেরও এবং প্লাস একটু জাস্ট রিসার্চের। Okay, ঠিক স্যার আছে, আমরা জি বলেন। স্যার আমরা কয়টায় আসবো, ব্যাক করবো কয়টায়? এখন বাজে 8:34, লেটস রিকনভেন এট 8:45। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ঠিক ইউ। আছে। 5 মিনিট পরে দিলে ও ভালো হয়। আচ্ছা, 8:40 বাজে, 8:40 বাজে, আচ্ছা ঠিক আছে, 8:50। 8:45 নামাজ আছে, তো একটু পরে হলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে, আরো 5-7 মিনিট পরেই করি। 8:50-55 দিকে আমরা আসি। ওকে, 55 দিকে শুরু করবো আবার। থ্যাংক ইউ। এই জায়গা পড়তে থ্যাংক। আমরা এই জায়গায় আলোচনা করছিলাম যে কি ডিফারেন্সেস বিটুইন এমআইএস এবং ডিএসএস। সো বেসিক ডিফারেন্স তো আমাদের মনে আছে, এটা প্রোগ্রাম এবং নন প্রোগ্রাম ডিসিশন মেকিং বা রুটিন, আর এটা হচ্ছে কি সাপোর্ট, যেখানে অ্যাডহক ডিসিশন মেকিং, সেখানে আসলে সিস্টেমটা সাপোর্ট করা হচ্ছে ডিএসএস। সো আমরা যদি দেখি যে প্রাইমারি পারপাস এমআইএস এবং ডিএসএস এর প্রাইমারি পারপাস অনুযায়ী যদি ডিফারেন্সটা দেখি, তাহলে হচ্ছে কি এমআইএস এর প্রাইমারি পারপাস হচ্ছে কি রুটিন ইনফরমেশন ম্যানেজমেন্ট অ্যান্ড অপারেশনাল রিপোর্টিং। যে এটা অনেকগুলো এক্সাম্পল আমরা কিছুক্ষণ আগে আলোচনা করেছি, তাই না, যে রুটিন ইনফরমেশন ম্যানেজমেন্ট যেখানে কোলাবোরেশন অ্যান্ড কমিউনিকেশনে হেল্প করে, ডিসিশন সাপোর্টে হেল্প করে, এফিসিয়েন্সিতে হেল্প করে, সেখানে রুটিন কিছু ইনফরমেশন ম্যানেজমেন্টকে প্রোভাইড করে। আর ডিএসএস এর পারপাসটা খুব স্পেসিফিক, সেটা হচ্ছে কি পার্টিকুলার কোনো পার্টিকুলার কনটেক্সটে কোনো ডিসিশন মেকিং এর জন্য অ্যানালিটিক্যাল টুল হিসেবে ইউজ হয়। It's not merely operational reporting, it's not merely sharing data. It is an analytical tool. যেখানে we involve certain logics customized to the context and fetch data, যেটুকু রেলেভেন্ট ডেটা যেটুকু দরকার সেই ডেটাকে ফেচ করি, এবং সেখানে ওই পারপাস ড্রিভেন ডিসিশন মেকিং করি। সো প্রাইমারি পারপাসের দিক থেকে দুই রকম। টাইপস অফ ডিসিশন, যেখানে আমরা এটা বারবার বলেছি, স্ট্রাকচার্ড অ্যান্ড রিপিটেটিভ ডিসিশনস, আর সাধারণত সেমি স্ট্রাকচার্ড অর আনস্ট্রাকচার্ড কমপ্লেক্স ডিসিশনস অ্যান্ড নট রিপিটেটিভ অ্যাড হক। ইটস নট রিপিটেটিভ, দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। সেমি স্ট্রাকচার্ড আনস্ট্রাকচার্ড কেন বলা হয়েছে, যে আগে থেকে এই যে আমি ডিসিশনটা নিব যে কোনো একটা আছে, আমি যদি বলি এই যে মার্কেট এক্সপানশনের যে ডিসিশনটা, এটা এক্স্যাক্টলি আমি কি দেখতে চাই, এটা আমি প্রথমে শুরুতেই আমি আসলে জানবো না, স্ট্রাকচার থাকবে না যে এক্স্যাক্টলি কি কি। অ্যাজ উই মুভ ফরওয়ার্ড উইথ ডেটা কালেকশন অ্যান্ড অ্যাকুমুলেশন অফ ডেটা, মডেলটাকে তৈরি করা, ডিসিশনের লজিকগুলো তৈরি করা, তখন এটা ইভলভ করতে থাকে। সো ইট ইজ সেমি স্ট্রাকচার্ড জেনারেলি।
একদম আনস্ট্রাকচারটা সাধারণত সেমি স্ট্রাকচার। অনেক ক্ষেত্রে আমরা বিগ ডেটা যখন ইউজ করি তখন এটা অনেক সময় আনস্ট্রাকচার ডেটা। সো উই কালেক্ট লট অফ ডেটা বিভিন্ন রকম, ওইটাকে একটা স্ট্রাকচারে ফেলে ডিসিশন সাপোর্ট সিস্টেমের মাধ্যমে ডিসিশন নেই। সো সাধারণত ডিসিশন সাপোর্ট সিস্টেম সেমি স্ট্রাকচার আর আনস্ট্রাকচার ডেটা নিয়ে কমপ্লেক্স ডিসিশন মেকিং করে। ইট ইজ নট আ স্ট্রেট ফরওয়ার্ড যে এতটা শেষ হয়ে গেছে এটা অর্ডার দিতে হবে। ইটস নট দ্যাট স্ট্রেট ফরওয়ার্ড আর সিম্পল ডিসিশন মেকিং, ইটস অলওয়েজ এ কমপ্লেক্স ডিসিশন মেকিং। ফোকাসের দিক থেকে হচ্ছে কি, ফোকাস পার্সপেক্টিভ হচ্ছে কি, এমআইএস এর মেইন ফোকাস টু দ্য বিজনেস হচ্ছে কি এফিসিয়েন্সি আনা, অপারেশন এবং ম্যানেজমেন্টে এফিসিয়েন্সি আনা। আর ডিএসএস এর মেইন ফোকাসটাই হচ্ছে কি রাইট ডিসিশন মেকে হেল্প করা, বা খুব ইনোভেটিভলি খুব অ্যানালিটিক্যাল ভাবে ইফেক্টিভ ডিসিশন মেকিং। হ্যাঁ, যখন আমরা বলি ইফেক্টিভনেস আর এফিসিয়েন্সি, উই আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স, রাইট? ইফেক্টিভনেস হচ্ছে কার্যকর, অর্থাৎ ইয়েস নো 0 1, এখানে কোনো 1 থেকে 5 মধ্যে বা 6 মধ্যে নাই যে ইফেক্টিভনেস আর ইনএফেক্টিভ। মানে যেই ডিসিশনটা যেই কাজে লাগানোর কথা সেই কাজে লাগলে এটা ইফেক্টিভ, না লাগলে ইফেক্টিভ না ইনএফেক্টিভ। এফিসিয়েন্সি অন দ্য আদার হ্যান্ড ইজ অ্যান স্কিল, ইজ আ দক্ষতা। এখানে আমরা বলে হচ্ছে কি ইটস আ ফাংশন অফ ইনপুট অ্যান্ড আউটপুট। সো আউটপুট ডিভাইডেড বাই ইনপুট হচ্ছে কি এফিসিয়েন্সি, অর্থাৎ একই আউটপুট কম ইনপুট দিয়ে করতে পারলে সেটা এফিসিয়েন্ট বেশি, বা একই ইনপুট দিয়ে বেশি আউটপুট দিতে পারলে সেটা এফিসিয়েন্ট বেশি। হ্যাঁ, সো এফিসিয়েন্সি ইজ অলওয়েজ আ ফাংশন অফ আউটপুট অ্যান্ড ইনপুট, বাট ইফেক্টিভনেস ইজ অ্যাবসলিউটলি 0 and 1। অর্থাৎ আইদার এটা কাজ করেছে যে পারপাস সার্ভ করার কথা সেটা করেছে, অর করতে পারে নাই, মাঝামাঝি কিছু, কম ইফেক্টিভ হাফ ইফেক্টিভ এরকম কোনো কথা নাই। সো ডিসিশন মেকিং কে ইফেক্টিভ ডিসিশন মেকিং, যেটাতে কাজ হয় ডিসিশন মেকিং, ওই ধরনের ডিসিশন মেকিং এ সাধারণত ইমপ্রুভ করে ওই প্রসেসগুলোকে। ডেটা প্রসেসিং এর ক্ষেত্রে সাধারণত লার্জ ভলিউম অফ ডেটা ফ্রম ডেইলি ট্রানজাকশন, অর্থাৎ ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম যেটাকে বলে টিপিএস, এই ধরনের ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম থেকে সে ডেটা নিয়ে রেগুলার বেসিসে রিপোর্টিং করে। আর এমআইএস এর ক্ষেত্রে ইট ইজ অলওয়েজ অ্যাড হক, সরি, ইট ইজ অলওয়েজ ইন্টারঅ্যাক্টিভ টুল প্রোভাইড করে ডেটা অ্যানালিসিস, যেটা আমি কিউবের কথা বলছিলাম। তো আমি এক্স্যাক্টলি 2 বছরের ডেটা নিতে চাই না 5 বছরের ডেটা নিতে চাই, আমি কি সমস্ত ডিস্ট্রিক্টের ডেটা নিতে চাই না এই 5টা 6টা ডিস্ট্রিক্টের শুধু ডেটা নিতে চাই, আমি কি সমস্ত চ্যানেলের ডেটা নিতে চাই, অনলাইন ডিজিটাল অ্যান্ড ফেসবুক কল সেন্টার ওয়াক ইন সব নিতে চাই, পার্টিকুলার 2টা চ্যানেল নিয়ে কাজ করতে চাই, অ্যানালাইসিস করতে চাই। সো ইটস অলওয়েজ interactive. The decision maker interacts with the system to define that what kind of data processing will get involved. What kind of data processing will get involved. Then again, when it comes to output, it's predefined reports. MIS আমি আগে বলছিলাম ইনপুট এবং আউটপুটের ফরম্যাট গুলো সবসময় ডিফাইন্ড প্রিডিফাইন্ড। অর্থাৎ এটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হতে পারে, এটা হইতে পারে 5 কলামের একটা ডেটাস রিপোর্ট, এটা হইতে পারে একটা এজিং রিপোর্ট যেটা আমি এভাবে করে 30 days 60 days 90 days করে রিপোর্ট করবো, বাট ইট উইল অলওয়েজ হ্যাভ দিস আউটপুট ইন আ পার্টিকুলার প্রি ফরম্যাটেড ওয়ে। বাট ফর ডিএসএস ইট ইজ অলওয়েজ অ্যাড হক। আমি কি ধরনের ডিসিশন নিতে চাচ্ছি তার উপরে বেস করে রিপোর্টের ফরম্যাট হবে, আউটপুটের ফরম্যাট হবে। জেনারেলি ইউজারের মধ্যে প্রাইমারিলি ইউজ বাই মিডল ম্যানেজমেন্ট, এমআইএস মিড ম্যানেজমেন্ট, যারা কল নেয় যে এখন অর্ডারটা প্লেস করতে হবে কিনা, এখন এটা পাঠাতে হবে কিনা, এখন এটা রিসিভ করতে হবে কিনা, এই ধরনের কল নেয় যারা মিড ম্যানেজমেন্ট তারা ইউজ করে। বাট এইটাকে সিনিয়র ম্যানেজমেন্ট এবং তার সাপোর্টে সাধারণত অ্যানালাইসিসের জন্য ইউজ করা হয় ডিএসএস এর ক্ষেত্রে। ইআরপি সিস্টেম ফর ইনভেন্টরি অ্যান্ড সেলস ট্র্যাকিং, ইয়েস, রেগুলার ট্রানজাকশনাল ডেটা থেকে আমি এমআইএস পাই। Tools like Excel, Tableau, AI-based forecasting, অর্থাৎ আমি একটা ফোরকাস্টিং করছি, ট্যাবলু দিয়ে আমি ডেটা মডেলিং করছি যেখানে আমি এই ধরনের মাল্টিপল ডাইমেনশনের ডেটা সাজিয়ে নিয়ে একদম পিন পয়েন্ট করতে চাচ্ছি যে এক্স্যাক্টলি প্রবলেমটা কোথায়। ওই অ্যানালাইসিস গুলো যে সমস্ত টুল দিয়ে ইউজ করা এটা। আর এক্সেল ইজ এ ভেরি জেনারেলাইজড ডিএসএস টুল যেটা দিয়ে আমরা সব ধরনের অ্যানালাইসিস সাধারণত করি, বাট এক্সেল ইট হ্যাজ ইটস ইনহেরেন্ট লিমিটেশন, যেটা 2 ডাইমেনশনাল ডেটা ফরম্যাটে কাজ করে, রো অ্যান্ড কলাম, মাল্টি ডাইমেনশনালে কাজ করতে পারে না। দ্বিতীয়ত এটা রোল লিমিটেশন আছে, ডেটা হ্যান্ডলিং ক্যাপাসিটি লিমিটেশন আছে, কত ডেটা প্রসেস করতে পারবে, কত জটিল মডেল নিয়ে কাজ করতে পারবে সেই লিমিটেশন আছে। দ্যাটস ওয়াই উই নিড টু মুভ টু ডিফারেন্ট আদার বিআই টুলস। বিআই টুলস বলতে এটাকে বলে বিজনেস ইন্টেলিজেন্স টুল। ডিসিশন সাপোর্ট সিস্টেমের স্ট্যান্ডার্ড ইন্ডাস্ট্রি ফ্লেভারেবল নাম হচ্ছে গিয়ে, পপুলার নাম হচ্ছে বিআই, বিজনেস ইন্টেলিজেন্স। সো দিজ আর দ্য ডিফারেন্সেস অফ এমআইএস অ্যান্ড ডিএসএস। পরীক্ষার জন্য দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই অংশটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, কারণ
পরীক্ষার সময় এমসিকিউ গুলাতেও দেখা যায় এইখান থেকে এই কনসেপ্ট গুলা থেকে কোশ্চেন গুলো আসবে বেশি। কোনো প্রশ্ন এখন পর্যন্ত, কোনো কনফিউশন? না স্যার। নাও থ্যাংক ইউ মাহফুজ। লেটস মুভ টু ইআইএস, এক্সিকিউটিভ ইনফরমেশন সিস্টেম। এটাকে অনেক সময় ইএসএস ও বলে, এক্সিকিউটিভ সাপোর্ট সিস্টেম। এক্সিকিউটিভ বলতে জেনারেলি আমাদের অর্গানাইজেশন গুলোতে আমরা জুনিয়র মেম্বারদের বুঝি, আসলে আমেরিকান স্টাইলে, আমেরিকান ইংলিশে বা আমেরিকান বিজনেস টার্মিনোলজিতে এক্সিকিউটিভস আর ভেরি সিনিয়র পিপল, সিএক্সওস। হ্যাঁ, অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার, চিফ পিপল অফিসার, চিফ মার্কেটিং অফিসার, চিফ কমার্শিয়াল অফিসার, দিজ আর এক্সিকিউটিভস, দে আর এক্সিকিউটিভস। ওকে, তাদেরকে বলা হয় এক্সিকিউটিভ। সো এক্সিকিউটিভ ইনফরমেশন সিস্টেম বলতে তার মানে বুঝতে পারতেছি আমরা যেই ডিসিশন মেকিং সিস্টেমটাকে সাধারণত এক্সিকিউটিভ লেয়ারে ইউজ করে, তা সেটাকে আমরা এক্সিকিউটিভ ইনফরমেশন সিস্টেম বলি। নাও হোয়াট ইজ স্পেশাল অ্যাবাউট ইট? This is special in sense যে it provides more summary level or high level information, not a very detailed level. এবং এই জায়গায় যে মডেলগুলো তৈরি করা হবে, যেখানে ডেটা ফিট করা হবে, সেগুলো সাধারণত আগে থেকে প্রিডিফাইন্ড থাকে। এক্সিকিউটিভরা জাস্ট এখানে কিছু, কারণ এক্সিকিউটিভদের পক্ষে সম্ভব না, সিনিয়র এই লেভেলে এক্সিকিউটিভদের পক্ষে, যে তারা ওইরকম ডিটেইল লেভেল ডেটা কোনটা স্লাইস অ্যান্ড ডাইস করে কোন জিনিস কোথায় যাবে অত খোঁজ খবর করা সম্ভব না। তারা মোটা দাগে লজিক দিয়ে তারা ডেটাগুলোকে সাজায় নিয়ে তাড়াতাড়ি একটা অ্যানালাইসিস করে তাদেরকে পিকচার দরকার। মোস্টলি তারা যে ধরনের অ্যানালাইসিস করে, এই অ্যানালাইসিস গুলোকে বলে হচ্ছে কি কমনলি হোয়াট ইফ অ্যানালাইসিস। হোয়াট ইফ, কি হতো যদি আমরা এই 4 রকমের প্রোডাক্ট প্রডিউস না করে প্রোডাক্ট ডিটাকে ডিসকন্টিনিউ করে ওই ক্যাপাসিটিতে প্রোডাক্ট সি বেশি প্রডিউস করতাম? হোয়াট ইফ, কি হতো তাহলে? এই অ্যানালাইসিসটা করার জন্য এক্সিকিউটিভ অনেক সময় ডিসিশন মেকিং এর জন্য ইউজ করে এক ধরনের সিস্টেম, এটাকে বলে ইআইএস, যেখানে মোর ভিজুয়ালাইজড, মোর ইন্টারঅ্যাক্টিভ, ব্রডার ডেটা সেগমেন্টস থাকে। Okay? সেটাকে বলি আমরা এক্সিকিউটিভ ইনফরমেশন সিস্টেম। সো এক্সিকিউটিভ ইনফরমেশন সিস্টেমে সাধারণত এইটাতে ডিসিশন মেকিং সাপোর্ট গুলো কিভাবে করে দেয়? যেমন রিয়েল টাইম অ্যাক্সেস টু হাই লেভেল সামারিজ অফ কি পারফরমেন্স ইন্ডিকেটরস। এই যে আমি কতক্ষণ আগে বললাম আমার অর্গানাইজেশনে আমি দেখি যে আরপু দেখি, আরপা দেখি, এআরপিসি দেখি, এলটিভি দেখি, ক্যাগ দেখি, ইউটিলাইজেশন দেখি। So এই ধরনের বিভিন্ন রকমের লিকেজ দেখি, যে ফানেল, বিভিন্ন রকম ফানেল আছে, ফানেলের বিভিন্ন লেয়ারে লেয়ারে লিকেজ পার্সেন্টেজ কম্পারিজন কিরকম হচ্ছে, ম্যাটেরিয়াল কনজাম্পশন কিরকম হচ্ছে, এগুলো বিভিন্ন মেট্রিক্স আছে, কেপিআইস আছে বিভিন্ন ফাংশনে। সো এই কেপিআইস গুলা একজন এক্সিকিউটিভ লেভেল থেকে এই কেপিআইস গুলা মনিটর করা হয়। সো তারা ভিজুয়ালাইজেশন, আমি যে গ্রাফ গুলা দেখিয়েছিলাম কতক্ষণ আগে আমার অর্গানাইজেশন, সো ওখানে এনেবলিং কুইক অ্যাসেসমেন্ট অফ দ্য বিজনেস এনভায়রনমেন্ট, দ্যাট ইজ হোয়াট ইআইএস ডাস, যেটা আমি ইউজ করি, এক্সিকিউটিভ ইনফরমেশন সিস্টেম। অফার্স ড্রিল ডাউন ক্যাপাবিলিটিস, কিছু কিছু ক্ষেত্রে সামারি থেকে যদি কিউরিওসিটি হয় বা এখানে যদি নিড হয়, ট্রিগার করে যে না এটা তো কি কারণে এটা অ্যাবনর্মাল আসলো, দেখি তো কোন জিনিসটা অ্যাবনর্মালি হাই আর অ্যাবনর্মালি লো হয়ে গেছিল এর মাঝখানে, তখন একটু ড্রিল ডাউন করার প্রয়োজন হয় অনেক সময়। যে একটু ড্রিল ডাউন করে দেখা যে আসলে কোনটা এখানে ইম্প্যাক্ট করতেছে। সো এই ড্রিল ডাউন ফ্যাসিলিটি থাকে। সো এখানে যেরকম আমি যেটা বললাম যে সিইও রিভিউইং সেলস ট্রেন্ড অ্যান্ড ফাইন্যান্সিয়াল সামারিজ ফর মেকিং কুইক স্ট্র্যাটেজিক বিজনেস অ্যাডজাস্টমেন্টস, যে সমস্ত অ্যাডজাস্টমেন্ট স্ট্র্যাটেজিক্যালি বিজনেসকে বেনিফিট করবে, ট্রান্সফরমেটিভ হোক আর বিজনেস হোক। ওকে, ওই ধরনের জিনিসপত্র দেখার জন্য একজন সিইও ইউজ করে ইআইএস। সো সিইও ইউজ করতে পারে, যে কোনো সিএক্স ইউজ করতে পারে, অর্থাৎ এক্সিকিউটিভ লেভেলের লোকজন, সি সুট লেভেলের লোকজন এটা ইউজ করতে পারে। Then comes enterprise information portal. EIS নিয়ে কারো কোনো প্রশ্ন before we move forward? Okay. So এরপর আসছে আমি হচ্ছে গিয়ে কি দেখলাম আমি, এন্টারপ্রাইজ ইনফরমেশন পোর্টাল। এন্টারপ্রাইজ ইনফরমেশন পোর্টাল হচ্ছে গিয়ে জেনারেলি আমরা একটা যে কোনো একটা অর্গানাইজেশনে গেলে we will see, typically এটা খুব কমন আর কি, we will see multiple systems are in use, বিভিন্ন সিস্টেম, এদিকে ইআরপি চলতেছে, ওদিকে বিলিং এর জন্য অন্য একটা সফটওয়্যার আছে, ওয়্যার হাউস ম্যানেজমেন্টের জন্য একটা সফটওয়্যার চলতেছে, আমার হয়তো কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট সিআরএম এর জন্য একটা সলিউশন চলতেছে, ডিসিশন মেকিং এর জন্য একটা সলিউশন, এরকম মাল্টিপল সলিউশন
আইল্যান্ডস অফ সলিউশন। আমরা এটা খুব কমনলি সব অর্গানাইজেশনে দেখতে পাই। যেমন যদি আপনি যদি টেলকোর কথা বলেন, টেলিকম কোম্পানি, মোবাইল ফোন কোম্পানি, তাদের ওখানে গেলে আপনি পাবেন হচ্ছে প্যাকেজের জন্য এক ধরনের, প্যাকেজ ডিজাইনের জন্য এক ধরনের সলিউশন চলতেছে, বেসিক বিলিং ইআরপি চলতেছে, নর্মাল ফাইন্যান্সিয়াল ইআরপি চলতেছে। ওইদিকে হচ্ছে গিয়ে আহ, আমার নেটওয়ার্ক কন্ট্রোলের জন্য, নেটওয়ার্ক মনিটরিং এবং কন্ট্রোলের জন্য আলাদা সিস্টেম চলতেছে। সেরকম নানান ধরনের সিস্টেম চলতেছে, এক একটা সিস্টেম একটা ডিপার্টমেন্ট কিন্তু। স্যার ব্রোকারেজ হাউস গুলোতে যে সিস্টেমটা, এটা কি এটা এরকম? এই যে ব্রোকারেজ হাউস গুলাতে সাধারণত খুব সিম্পল সিস্টেম আর কি। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। ব্রোকারেজ হাউস গুলাতে যেটা হয় যে ব্রোকারের নিজের একটা সিস্টেম থাকে, একটা সার্ভার থাকে, যে সাধারণত আর কি তার নিজের একটা সার্ভার সিস্টেম থাকে, যেটা আসলে ট্যান্ডাম, যেটা বা আমাদের যে ডিএসসিটি ঢাকা স্ট্রাকচার যদি হয়, তাদের যে প্রোভাইডার ট্যান্ডাম, তাদেরই তৈরি করা একটা সার্ভার ইনস্ট্যান্স থাকে, আর মেইন স্টক এক্সচেঞ্জের একটা সার্ভার থাকে। সো ইটস আ প্রিটি সিম্পল অ্যারেঞ্জমেন্ট আর কি। আমি যেটার কথা বলছি সেটা একটা অর্গানাইজেশনে হেটারোজেনিয়াস, নট হোমোজিনিয়াস, হেটারোজিনিয়াস সিস্টেম ইনভলভ থাকে। যখন হেটারোজিনিয়াস সিস্টেম ইনভলভ থাকে, তখন আসলে দেখা যায় যে এই বিভিন্ন সিস্টেমে একই কাস্টমারের বিভিন্ন টাইপের ডেটা বিভিন্ন সিস্টেমে এক্সিস্ট করে। Now, if you want to make a decision or if you want to get a bigger picture of the overall scenario, যে কাস্টমার সংক্রান্ত হোক, ক্লায়েন্ট সংক্রান্ত হোক, একটা প্রোডাক্ট সংক্রান্ত হোক, তখন you need to combine or access all the different sources of data in one go, একটা জায়গায়, তাই না? সেই জায়গায় দিস এন্টারপ্রাইজ ইনফরমেশন পোর্টাল কামস ইনটু দ্য প্লে। যে ওই যে বিভিন্ন সিস্টেমগুলোকে কানেক্ট করে একটা অ্যাডাপ্টার, বিভিন্ন রকমের ডেটা অ্যাডাপ্টার, এই অ্যাডাপ্টার বলতে ওই প্লাগে দেওয়া অ্যাডাপ্টার নয়, ডেটা অ্যাডাপ্টার, যে একটা এই জিনিসগুলোকে সব এক জায়গায় করে একটা জায়গায় ইনফরমেশন, ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো নিয়ে আসা, সো দ্যাট ওই এক জায়গা থেকে বিভিন্ন সিস্টেমের কম্বাইন্ড কনসলিডেটেড ইনফরমেশন আমরা পেতে পারি ম্যানেজমেন্ট। এইটাকে বলা হচ্ছে ইআইপি, এন্টারপ্রাইজ ইনফরমেশন। এটা সাধারণত ইউজারকে এনেবল করে কনসলিডেটেড ইনফরমেশন ফ্রম মাল্টিপল সোর্সেস, যেটা আমি বললাম। প্রোভাইড পার্সোনালাইজ ড্যাশবোর্ড, এখানেও যখন যদি, কিন্তু অপশনাল হইতে পারে, এখানে পার্সোনালাইজ ড্যাশবোর্ড থাকতে পারে, যে আমি সাধারণত এই 4 ধরনের সিস্টেম থেকে কি ধরনের ডেটা নেই সেটা আমি কাস্টমাইজ করে সেভ করে রাখলাম। So এইরকম, যেমন একটা এক্সাম্পল বলছে, একজন মার্কেটিং ম্যানেজার ইউজিং ইআইপি টু ট্র্যাক কাস্টমার এঙ্গেজমেন্ট ডেটা ফ্রম মাল্টিপল চ্যানেল, সিআরএম থেকে, সোশ্যাল মিডিয়া থেকে, ইআরপি থেকে, হ্যাঁ, সবগুলা থেকে সে কম্বাইন করে কাস্টমারের জার্নি ইনফরমেশনটা নিচ্ছে। দেয়ার কামস দ্য ইআইপি, এন্টারপ্রাইজ ইনফরমেশন পোর্টাল। কোশ্চেন কোনো? Good. Let's come to knowledge management system. First of all, knowledge এটা কোত্থেকে আসে, এটা রোলটা কি, এটা একটু বোঝা দরকার। আমরা ইনফরমেশন, আমরা ডেটা এবং ইনফরমেশন বুঝি, রাইট? ডেটা আর র ফ্যাক্টস, আনঅর্গানাইজড, আনপ্রসেসড র ফ্যাক্টস, যেটা আমার কোনো ইউজ পারপাস নাই। When you have a purpose and keeping that purpose in mind, you organize or process data to come up with information. Informationের main purpose is making decision. ইনফরমেশনের মেইন পার্পস মেকিং ডিসিশন। তার মানে ইনফরমেশন আমরা ইউজ করি ডিসিশন মেকিং এর জন্য। নাও ডিসিশন মেকিং এর জন্য ইনফরমেশন লাগে, ইনফরমেশন ছাড়া ডিসিশন মেক করা যায় না। বাট দেয়ার আর সাম ডিসিশনস, দেয়ার আর লট অফ ডিসিশনস which we do not always wait for information to appear. আমি একটা এক্সাম্পল, আমি জানি না আগে দিছিলাম কিনা, বাট আমি এই পার্টিকুলার টপিকে দিয়ে নলেজ বুঝাইতে গিয়ে, আমার শীতকাল আসতেছে, দোকানে শীতের কাপড় তুলতে হবে, এটা একটা ডিসিশন দোকানির, এটা একটা ডিসিশন সেলসম্যানের বা একজন শপকিপারের। এই ডিসিশনটা নিতে গিয়ে সে কি ইনফরমেশন কালেক্ট করে আবহাওয়া অধিদপ্তর থেকে, যে আজকের টেম্পারেচার কত, এইটা কি ওইটা কি, কত টেম্পারেচার কালকে হতে যাচ্ছে ফোরকাস্ট, তার উপরে বেস করে সে শীতের কাপড় তোলে? নাকি সে নভেম্বর মাস আসলে অটোমেটিক্যালি গরমের কাপড় আস্তে আস্তে স্টক আউট করতে করতে বা স্টোরে পাঠায় দিয়ে শীতের কাপড় তো করে সে নভেম্বর মাস আসলে নিজেই তোলে? কেন? সেখানে সে ডিসিশন নিছে, অথচ সে ইনফরমেশন কালেক্ট করে নাই, ডেটা প্রসেস করে নাই। তাহলে কেন ডিসিশন নিল, কিভাবে নিল? সে নিল হচ্ছে কি নলেজের উপরে বেস করে। সেই নলেজটা কিভাবে আসলো? নলেজটা ট্রেন্ড প্যাটার্ন, হ্যাঁ, যখন তৈরি হয় রিপিটেড ইনফরমেশন প্রসেসিং এর মাধ্যমে যখন ট্রেন্ড বা প্যাটার্ন তৈরি হয়ে যায়, তখন ইট বিকামস আ নলেজ। ইফ ইউ ক্যাপচার ইট, ইফ ইউ স্টোর ইট,
and use it for decision making, তখন এটা হয়ে যায় হচ্ছে কি নলেজ। এরকম প্রচুর জায়গায় আমরা নলেজ ইউজ করি। আমরা জানি রোজার সময় কিছু প্রোডাক্ট চলবে না, কম চলবে, দিস এ নলেজ। এইটার জন্য ইউ ডোন্ট নিড টু কালেক্ট ইনফরমেশন এভরি ডে or every time, right? So that is called knowledge. Now, এইবার এই নলেজটা অর্গানাইজেশনের ইফেক্টিভ ডিসিশন, উই আর টকিং অ্যাবাউট ডিসিশন মেকিং অল থ্রু দ্য কোর্স, তাই না, এই চ্যাপ্টারের শুরু। সো ইফেক্টিভ ডিসিশন মেকিং এর জন্য নলেজটাকে প্রপারলি প্রিজার্ভ করতে হবে, অর্থাৎ ট্রেন্ড প্যাটার্ন এই জিনিসটাকে প্রপারলি প্রিজার্ভ করতে হবে, যাতে প্রপারলি রিট্রিভ করা যায় কাজের সময়, ওই অনুযায়ী ডিসিশন নেওয়া যায়। সো এইটার জন্য আমরা বলেছি নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। সেই নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে গিয়ে helps organizations collect, store, and share knowledge within the company to ensure critical knowledge and is retained and accessible for future decision making. এইটাকে বলি আমরা নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম। সো নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম কি করে আমরা তো বুঝেই গেলাম, যে ফ্যাসিলিটেটস ইনফরমেশন শেয়ারিং অ্যাক্রস ডিপার্টমেন্ট। সে শুধু ইনফরমেশন শেয়ারিং, নলেজ শেয়ারিং ফ্যাসিলিটেট করে অ্যাক্রস ডিপার্টমেন্টস, অ্যাক্রস ডিফারেন্ট ডিভিশন অ্যান্ড সেগমেন্টস অফ দ্য কোম্পানি। প্লাস হচ্ছে গিয়ে encourages organizational learning by allowing decision makers to learn from past projects, অর্থাৎ একই জিনিস রিইনভেন্টিং দ্য হুইল যাতে না হয়। একটা অর্গানাইজেশন যদি কিছু এক্সপেরিমেন্ট করে মার্কেটে, যে এই জিনিস আমরা সার্ভে করব, এক্সপেরিমেন্ট করব, পাইলট রান করব, ওইটার রেজাল্ট যদি অর্গানাইজেশনের নলেজ বেসের মধ্যে ক্যাপচার থাকে, তাহলে দে ডোন্ট নিড টু রান দ্য সেম পাইলট, সেম এক্সপেরিমেন্ট again and again. What they will do, they will use that knowledge, structured knowledge, in making further decisions and building strategies. So that is called knowledge management system. This is how the organizations actually use them. Give me a second, just a minute. So this is knowledge management system. Example, a project manager accessing KMS, knowledge management system, to retrieve lessons learned from previous project. আগের প্রজেক্টে যখন এস্টিমেট করেছিল যে এই কাজটা করতে গেলে এত রিসোর্স লাগে, দেখা গেল তার এস্টিমেট ফেল করছে। কিন্তু if this is captured properly in a system and retrieved during the next project, তাহলে the project manager will be cautious now. তার এস্টিমেটটা এই জায়গায় ভুল হতে পারে। সেটা রিপিটেড যদি এরকম হয়ে থাকে এক্সপেরিয়েন্স, সেটা যদি নলেজ হিসেবে ক্যাপচার থাকে, দ্যাট নলেজ ম্যানেজমেন্ট সিস্টেম then you gets used in making more effective decision making. Any question knowledge management system এর উপরে? Great. So let's come to neural network. Neural network হচ্ছে গিয়ে সাধারণত মানে যেটা হয় যে উই আর টকিং অ্যাবাউট ডিসিশন মেকিং, রাইট? আমরা এখানে প্রোগ্রাম ডিসিশন মেকিং এর কথা বলছি, নন প্রোগ্রাম ডিসিশন মেকিং এর কথা বলছি, বাট ডিসিশন মেকিং ইন মোস্ট কেসেস অ্যান্ড মোস্ট বিউটিফুলি কোথায় হয়? ইন দ্য হিউম্যান ব্রেইন। অ্যান্ড আমরা যা সিস্টেমে ডিপ্লয় করার চেষ্টা করতেছি, ইভেন এআই ইউজ করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করে, উই আর অ্যাকচুয়ালি ট্রাইং টু কপি, মিমিক হিউম্যান ব্রেইন। এইটাকে আমরা বিভিন্ন সেগমেন্টেড করে, পার্টিকুলার সেগমেন্ট, পার্টিকুলার ফোকাস এরিয়া, ড্রাইভারের জন্য ড্রাইভিং অটোমেশন করতেছি আমরা, অটোনোমাস ভেহিকেল বানাচ্ছি যে ড্রাইভিং রিলেটেড ডিসিশন মেকিং গুলো করতে পারে। আমরা চ্যাট জিপিটি বানাচ্ছি যে কন্টেন্ট ডেভেলপ করতে পারে, যে কন্টেক্সচুয়াল ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস করতে পারে, এবং যে অ্যানালাইসিস করতে পারে, ডেটা অ্যানালাইসিস করতে পারে, কিন্তু সেটা হিউম্যানকে মিমিক করি, রাইট? সো কি হয়, উই অলওয়েজ ট্রাই টু বিল্ড সিস্টেমস copying or following humans nature, humans way of thinking, humans way of making decisions. So এইটাকে আরো এক ধাপ নিউরাল নেটওয়ার্ক বলে। হচ্ছে কি হিউম্যান ব্রেইন আসলে is is an amazing thing. We all know that. নতুন করে বলার কিছু নেই, রাইট? আমাদের ব্রেনের এত ক্যাপাসিটি যে আমরা এটার সাধারণত হাইয়েস্ট 5% ইউজ করতে পারি। অ্যান্ড আমাদের ব্রেইনের ক্যাপাসিটি হচ্ছে এই লেভেলের যে ক্রিয়েটিভিটি, লজিক্যাল, আমরা বলি লজিক্যাল ব্রেন, ইমোশনাল ব্রেন, রাইট? We all make decisions using heart, using brain. So it's a very complex, it's a very complicated decision making process. যেটাকে মিমিক করা is not easy.
So, but still, there are certain patterns, there are certain trends, there are certain known practices, best practices, patterns, ট্রেন্ড অ্যান্ড হচ্ছে গিয়ে এটা কি বলবো, আহ, এটাকে বলা হচ্ছে গিয়ে জার্নি, হ্যাঁ, বিহেভিয়ার মানুষের, the way they behave, it may not be mathematical always, it may not be logical always, but that is the particular way they behave. যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, কেউ যদি ভয় পায়, সে যে কোনো একটা জায়গা থেকে বা যে জিনিসটাকে ভয় পাচ্ছে সেটা থেকে পালিয়ে যাবে, রাইট? নাও হিউম্যান বিহেভিয়ার, ডিসিশন মেকিং বিহেভিয়ার ইজ সোশিও সাইকোসোশ্যাল বিহেভিয়ার একটা আছে, যেখানে এই ভয়ের মাত্রা যদি অনেক বেশি হয়, তাহলে সে উল্টা একে অ্যাটাক করবে, ভয়ের সোর্সকে। দিস ইজ পসিবল অনলি বিকজ উই আর হিউম্যান, and this is a human brain which behaves in certain way. Now this is a behavior which is very difficult to explain through formula, through logic, through programming conditions, right? So this is called human way of thinking. এইটাকে যতটা সম্ভব মিমিক করা, যে হিউম্যান ব্রেইন যেভাবে চিন্তা করে, অ্যাডাপ্ট করে, প্যাটার্ন রিকগনাইজ করে, কমপ্লেক্স ডেটা প্রসেস করে, ওখান থেকে সেন্স চেক করে। অনেক সময় আমি সবসময় খুব কমন জিনিস বলি, সেন্স চেক। আমি অলওয়েজ আমার লিডারদেরকে বলি, ইউ উইল হ্যাভ টু অলওয়েজ, সবসময় সবকিছু অ্যানালাইসিস করে ডিসিশন নেওয়া যায় না, আপনার সবসময় সেন্স চেক করবেন। আমি বলি সেন্স চেক মানে হচ্ছে গিয়ে, যেমন গতকালকে না আজকে একটা মিটিং এ বোধ হয়, গতকালকে একটা মিটিং এ someone was presenting a data, যেখানে আমি দেখতেছি যে টোটাল করলে 100%-এর বেশি হয়ে যায়। সো ইট ওয়াজ এ সেন্স চেক। আমি যখন দেখলাম যে চারটা বড় বড় সেগমেন্ট আছে যেটা কিনা টোটাল করলে অলমোস্ট 90% কাভার করে যায়, তো বাকিগুলো করলে ইজিলি আরো 10%-এর বেশি হয়ে যাবে, তার মানে দ্য ডেটা ইজ রং, দে আর ডুপ্লিকেটিং ডেটা ইন ডিফারেন্ট ক্যাটাগরিজ। This is called sense check. I have not calculated that. I have not checked the source of the data. Just by looking at the data, as an experienced person, as a business person, আমার sense বলতে say this is something, there is something wrong. This is the way human brain work. সেন্স চেক করে, বাট যেটা একটা মেশিনের পক্ষে আসলে সাধারণত সম্ভব না। বাট নিউরাল নেটওয়ার্কটা হচ্ছে কি এই জিনিসটা, যে এখন আমরা সিস্টেম বিল্ড করার চেষ্টা করছি, যা ডিসিশন মেকিং ক্যাপাবিলিটি দেওয়ার চেষ্টা করছি, ফলোইং অর লার্নিং ফ্রম হিউম্যান ডিসিশন মেকিং বিহেভিয়ার্স। এইটাকে আমরা বলছি নিউরাল নেটওয়ার্ক। যেখানে আমরা, যে এখানে এক্সাম্পলটা যেটা, যেমন কাস্টমার বিহেভিয়ার অ্যানালাইসিস, একটা কাস্টমার বিহেভ করে কি করে, সেখানে হয়তো সবকিছু আমরা আইডা মডেল বলি, যে অ্যাটেনশন, ইন্টারেস্ট, ডিসিশন, অ্যাকুইজিশন, হ্যাঁ, আইডা মডেল বলে, যে কিভাবে কাস্টমার ডিসিশন মেক করে। এখন আইডা মডেল একদম ফর্মুলায় চলে, বাট রিয়েল লাইফে কাস্টমার্স a lot of time make bizarre decisions. যেমন আমার কাছে, আমি জানি না, আমি আর্ট কম বুঝি, কালারও কম দেখি। সো অনেক সময় আর্ট গ্যালারিতে যখন মানুষ $1,000,000 দিয়ে অ্যাবস্ট্রাক্ট একটা ছবি কেনে, তখন আমার কাছে অবাক লাগে, কি বিজায়ার ডিসিশন মেকিং প্রসেস। সরি, উইথ অল ডিউ রেসপেক্ট টু অল আর্টিস্টস অ্যান্ড অল আর্ট লাভিং পিপল, আমি বুঝি না, এটা আমার ইনকেপাবিলিটি। বাট তখন আমার কাছে মনে হয় কি অদ্ভুত ডিসিশন মেকিং প্রসেস, হাউ ডু দে মেক দিস ডিসিশন, যে এটার ভ্যালু এই পরিমাণ, রাইট? সো দিস ইজ সামথিং, মানে এক্সট্রাভ্যাগেন্ট যখন হয় তখন আর কি। দিস ইজ ডিসিশন মেকিং বিহেভিয়ার which you cannot explain by formula, but there is a pattern, there is a trend, যেইটাকে আমি যদি কম্পিউটারকে শেখাইতে পারি, এনাফ ডেটা যদি দিতে পারি এবং মডেল করতে পারি যে দিস ইজ, এই রেঞ্জে গিয়ে একটা ভয়ের পরে গিয়ে মানুষ অ্যাগ্রেসিভ হয়ে যায়, হ্যাঁ, তাহলে প্রবাবলি দ্য সিস্টেম উইল বি এবল টু রেসপন্ড অ্যাকর্ডিংলি। ফ্রড ডিটেকশন, যারা ফ্রড করে, চুরি করে, ওরে বাবা কত ব্রেন খাটায়, কি সাংঘাতিক ব্রেন খাটায়। ওই ব্রেন যদি কিছু ক্রিয়েট করতে খাটায় তো পৃথিবীতে উদ্ধার হয়ে যেত, পৃথিবী আরো সুন্দর পৃথিবী হয়ে যেত। বাট দে বিকাম সো ক্রিয়েটিভ। এখন এই ক্রিয়েটিভিটি আপনি তো ফর্মুলা দিয়ে ফেলতে পারবেন না, সেটাও একটা নিউরাল নেটওয়ার্ক। যখন আমরা এই ফ্রড ডিটেকশন সিস্টেমকে শেখাই,
একটা লজিস্টিক সিস্টেম যে সিস্টেমটা চালায়, একটা ই কমার্স যে ইয়েটা চালায়, সেখানে ফ্রড কি কি রকমের হইতে পারে। ফাইন্যান্সিয়াল সিস্টেম যখন হইতেছে, এটা এমএফএস, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, ওইখানে ফ্রড ডিটেকশনকে রেগুলার ট্রেন করানো হয়, নতুন নতুন ধরনের প্যাটার্ন, নতুন নতুন ধরনের ওই জায়গায় উই ইউজ দ্য ফর্মুলা ওয়ার উই ইউজ দ্য প্যাটার্নস অ্যাজ নিউরাল নেটওয়ার্কস, হাউ হিউম্যান ব্রেইন ওয়ার্কস। প্রেডিক্টিভ মেনটেন্যান্স, দ্যাট ইজ, এটা একটা এক্সাম্পল। প্রেডিক্টিভ মেনটেন্যান্স, যে অনেক সময় একটা কখন মেনটেন করতে হবে, হ্যাঁ, এটাও যেমন সেন্স চেকের মতো অনেকটা জিনিসটা। এরকম এরকম সিমটম দেখা গেলে এটা মেনটেন করতে হবে। সো উই ক্যান টিচ সিস্টেমস টু মেক সাচ ডিসিশনস থ্রু নিউরাল নেটওয়ার্কস। সো নিউরাল নেটওয়ার্ক আমি যতটুকু এক্সপ্লেন করলাম তাতে হচ্ছে কি আমি হাই লেভেল কনসেপ্টটা বললাম আপনাদের, বাট এটা ডিটেল লেভেল ইজ টেকনিক্যাল, ভেরি টেকনিক্যাল, যেটা আমিও আসলে জানি না অতটা। হ্যাঁ, বাট দ্য কনসেপ্ট ক্লিয়ার থাকাটা হচ্ছে কি আপনাদের জরুরি, যে আসলে কি জিনিস কিভাবে ইউজ হয় এবং এটার পারপাসটা কি। সো দ্যাট আই থিঙ্ক ইউ হ্যাভ listen, just give me a minute. So this is neural network. Okay, let's move to the next one. Fuzzy logic. ফাজি লজিক হচ্ছে কি এগেইন আরেকটা এই ধরনের জিনিস, যেখানে আসলে there are a lot of scenarios, there are a lot of things যেটা আসলে 100% লজিকে চলে না। হ্যাঁ, যেমন হচ্ছে গিয়ে আহ, অনেক সময় এমন কিছু যেটা 100% কারেক্টও না, 100% রংও না, এরকম যদি আমি বলি হাই লেভেল কনসেপচুয়ালি আলোচনা করতে গিয়ে, সেটা একটা হিউম্যান ব্রেইন ওটাকে জাজ করতে পারে। আমরা যেমন কি করি, আমেরিকায় কি হয়, জুরি সিস্টেম আছে, রাইট? জুরি সিস্টেম, যে ভার্ডিক্ট দেয় অনেক সময় কেসে, তারা কি করে লোয়ার কোর্টে জুরি সিস্টেম করে। জুরি সিস্টেম হচ্ছে গিয়ে, জুরি সিস্টেম হচ্ছে এরকম যে 20 জন জুরি থাকবে, বিভিন্ন প্রফেশন থেকে আসা সম্মানিত ব্যক্তিবর্গ। তারা একটা ঘটনা পুরোপুরি উকিলদের মুখ থেকে শুনবে, পক্ষে বিপক্ষের আর্গুমেন্ট শুনবে। শোনার পরে তারা, জাজ কি করে, যিনি জাজ থাকে সে একদম লাইন বাই লাইন লয়ের এগেনস্টে করে, বাট জুরিরা লাইন বাই লাইন লয়ের এগেনস্টে করে না। তারা দেখে whether they are satisfied with the background, with the context, যে এইটা সমাজের ভালোর জন্য, মানুষের ভালোর জন্য, এইটাতে কারো ডাইরেক্ট অপকার হয় নাই, এইটাতে ডাইরেক্ট কারো ক্ষতি সাধন হয় নাই, কতটুকু ক্ষতি সাধন হচ্ছে, এই জিনিসগুলোকে বিবেচনায় এনে they pass on a verdict. So when they give this verdict, they don't have 100% yeses or 100% no's. It is not always black or white. There are a lot of grays. Now এই ডিসিশন মেকিংটা একটা কম্পিউটারের পক্ষে, ট্রেডিশনাল কম্পিউটিং এর পক্ষে খুব ডিফিকাল্ট। তো ফাজি টেকনোলজি, ফাজি লজিক ইজ অ্যানাদার প্রোগ্রামিং টেকনোলজি, যেটা আসলে এখন অ্যাক্টিভেট করতেছে, এনেবল করতেছে, এই ক্যাপাবিলিটি বিল্ড করছে ইনটু দ্য সিস্টেমস, হাউ টু রিড বিটুইন দ্য লাইনস। It will not always be white or black, it will be something mixed. সো এই প্যাটার্ন, এই রেশিও, এই ওয়েটেড এভারেজ, এই জাতীয় জিনিসপত্র নিয়ে আস্তে আস্তে ডিসিশন মেকিং মডেল তৈরি করা হচ্ছে কি ফাজি লজিকের মেইন কাজ, যেটা এখন বিভিন্ন ডিসিশন মেকিং সিস্টেমে উই আর ট্রাইং টু কাইন্ড অফ এমবেড ফাজি লজিক বেসড মডেলস, যেখানে ডিসিশন মেকিং বিকামস মোর হিউম্যান লাইক। দ্যাট ইজ হোয়াট ফাজি লজিক ইজ। যেখানে আমি একটা হয়তো প্রাইসিং, এখানে যেমন প্রোডাক্ট প্রাইসিং এর এক্সাম্পল দেওয়া আছে, প্রোডাক্ট প্রাইসিং, এখন রিটেইলার্স ক্যান ইউজ ফাজি লজিক টু অ্যাডজাস্ট প্রোডাক্ট প্রাইসেস dynamically based on factors like demand, competitor pricing and inventory levels. So আমার ইনভেন্টরিতে কতটা আছে, কম্পিটিশনে কি করতেছে, এই বিভিন্ন ভ্যারিয়েবল, এইটার উপরে বেস করে একটা সেন্স বেসড ক্যালকুলেশন বেসড না, সেন্স বেসড ডিসিশন মেকিং এনেবল করা যেতে পারে ইন টার্মস অফ ডিটারমাইনিং প্রাইস।
So that will be backed by fuzzy logic. So আমরা আলোচনা করতেছিলাম technologies or innovations and developments, advancements in decision making process, in decision making systems. তার মধ্যে আমরা আলোচনা করলাম হচ্ছে ফাজি লজিক এবং কি বলে এটাকে নিউরাল সিস্টেম along with other things. জেনেটিক অ্যালগোরিদম এগেইন জেনারেল অ্যালগোরিদম হচ্ছে গিয়ে এটাকে বলা হচ্ছে ন্যাচারাল সিলেকশন প্রসেস। সেটা হচ্ছে জেনেটিক অ্যালগোরিদম, যেমন ওই যে আপনারা দেখছেন না যে ছেলে হবে না মেয়ে হবে, এটা এক্স ওয়াই ক্রোমোজোমের থেকে আসলে ডিটারমাইন হয় যে মায়ের গর্ভে ছেলে হবে না মেয়ে হবে। সেটা হচ্ছে গিয়ে বাবা এবং মায়ের এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোম কোনটা হইলে কি হবে। ঠিক সেরকম আমরা যেমন লজিক গেট বলি প্রসেসরে ওখানে 0 হইলে 1 হইলে দুইটা যদি একসাথে আসে কি হবে, দুটো যদি অল্টারনেটিভলি আসলে কি হবে। So, এই ধরনের লজিককে বলি আমরা অ্যালগোরিদম। এইটা হচ্ছে জেনেটিক অ্যালগোরিদম, হচ্ছে কি জেনেটিক যেরকম অ্যালগোরিদম চয়েস করে এরকম এক্স ওয়াই ক্রোমোজোম বা জেনেটিক সিলেকশনের মাধ্যমে ন্যাচারাল সিলেকশন বলে, এইটাকে বলা হচ্ছে জেনেটিক অ্যালগোরিদম। যেখানে জেনেটিক অ্যালগোরিদমের একটা যেমন হচ্ছে গিয়ে অ্যালগোরিদম বলতে ন্যাচারাল সিলেকশনের একটা এক্সাম্পল হচ্ছে গিয়ে সরি সরি ওকে। সো যেটা বলছিলাম জেনেটিক অ্যালগোরিদম হচ্ছে কি বা ন্যাচারাল সিলেকশন যদি বলি, ন্যাচারাল সিলেকশন হচ্ছে কি ওইরকম যে জায়গায় কোনো একটা পার্টিকুলার প্যাটার্নের মাধ্যমে, জেনেটিক সিলেকশন হচ্ছে প্যাটার্ন, কোনো একটা প্যাটার্নের মাধ্যমে সিলেক্ট হয়। সো ইট ইজ নট সলিড ক্যালকুলেশন, ইট ইজ নট সলিড লজিক, ইটস এ প্যাটার্ন। তখন এটাকে আমরা বলি ন্যাচারাল সিলেকশন প্রসেস, যেটাকে আমরা বলি জেনেটিক অ্যালগোরিদম। সো এইটা হচ্ছে কি ইন্সপায়ার্ড বাই ন্যাচারাল সিলেকশন, এই অ্যালগোরিদম। এটাও আর একটা ডিসিশন মেকিং এর মডেল। তবে এই ধরনের মডেল সাধারণত কম ইউজ হয়, জেনেটিক অ্যালগোরিদম খুব কম ইউজ হয়। এখানে যেমন আমরা এক্সাম্পল বলছি হচ্ছে সাপ্লাই চেইন অপটিমাইজেশন, যে এখানে আমরা সাপ্লাই চেইনের মধ্যে রিডিউস শিপিং কস্ট, ম্যানেজ সাপ্লাই চেইন লজিস্টিক্স অ্যান্ড মোর এফিসিয়েন্টলি, এই জায়গায় আমরা কিছু কিছু প্যাটার্নের উপরে বেস করে ওইটাকে লজিক হিসাবে কনসিডার করতে বলবো সিস্টেমকে। সেক্ষেত্রে সে ওইভাবে করে অপটিমাইজ করবে। প্রোডাক্ট ডিজাইন, ইনভেস্টমেন্ট পোর্টফোলিও অপটিমাইজেশন, অর্থাৎ কি কি ধরনের জিনিস ইনস্ট্রুমেন্ট আমি যদি একসাথে পোর্টফোলিওতে রাখি তাহলে রিস্ক কতটুকু কমবে এবং সেটা অনুযায়ী আমার প্রফিটেবিলিটি ম্যাক্সিমাইজ কিভাবে হবে, সেইটার যখন ডিসিশন মেকিং এর জন্য সিস্টেমকে প্রোগ্রাম করব, মেবি উই উইল ইউজ দিস ন্যাচারাল সিলেকশন প্রসেস অর জেনেটিক অ্যালগোরিদম। পাস্ট প্যাটার্নের উপরে বেস করে আমরা ওকে ন্যাচারাল সিলেকশন প্রসেসের মাধ্যমে ডিসিশন নিতে বলবো, কোনো লজিকের উপরে না, ক্যালকুলেশনের উপরে না। তখন আমরা এটাকে বলবো যে জেনেটিক অ্যালগোরিদমে সিস্টেমটা চলতেছে। বুঝা গেছে? ওরে ভাই, তো শেষই হয় না। গত ক্লাসে কি এগুলি কোনোটা পড়াই নেই না? কে আমার কেন জানি আজকে মনে হচ্ছে আজকে একটু রাখি এই পর্যন্ত, হ্যাঁ? আর বেশি বাকি নাই। ভার্চুয়াল রিয়েলিটেড 3-4টা স্লাইড আছে। উইল কভার দিস ইন দ্য নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। হ্যাঁ, আজকে আমার আর কথা বলার স্ট্যামিনা পাচ্ছি না। ওকে, ইনশাআল্লাহ স্যার। স্যার আমাদের কি স্লাইডটা কি শেয়ার করে দিবেন স্যার? জি জি, অবশ্যই শেয়ার করতে পারবো। আপনাদের যে লিঙ্কটা পাঠিয়েছে মামুন সাহেব, ওই লিঙ্কের ইমেইলে আমি রিপ্লাই টু অল করে এই সাইডের কপিটা দিয়ে দিচ্ছি। ওকে, নেক্সট স্যার ক্লাস একটা ইনশাআল্লাহ জিনিস বাকি জানা ছিল বিষয় স্যার। বলেন থ্যাংক ইউ। please। স্যার সিসা ম্যানুয়ালের আমরা কোন কোন চ্যাপ্টার পড়বো? ওই যে এর মধ্যে আমি সুন্দর করে লিখে দিছি ওখানে, আপনি দেখবেন যে এখানে শুরুতেই লার্নিং অবজেক্টিভ যেখানে আমি লিখে দিই, হ্যাঁ, জি স্যার। ওখানে এইটা যেমন এই পার্টিকুলার জিনিসটা হচ্ছে চ্যাপ্টার 3 সিসা ম্যানুয়াল 24 এর। ঠিক আছে, প্রত্যেকটা স্লাইডের শুরুতে আপনার এই জিনিসটা পেয়ে যাবেন। থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে। স্যার ইনশাআল্লাহ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।